চন্দনদা নমস্কার। নমস্কার। তুমি হলে এমন একজন মানুষ, আমি দেখছিলাম ভেবে, তোমার ভান্ডারে যা তথ্য এবং যা ইতিহাস আছে শান্তিনিকেতন এবং এই অঞ্চলের, তোমার গল্প একটা মূল্যবান সম্পদ আমার কাছে। তোমাকে কৃতজ্ঞতা কি জানাবো, এত কৃতজ্ঞতা জানানোর আছে, নতুন করে আর কিছু বলার নেই। তোমায় আমি প্রথম দেখেছি আমাদের স্কুল জীবনের শেষ দিকে, যখন ওই ক্লাস করতে তোমরা নেপাল রোডের পাশে চালে ঘর, তখন ওই আমাদের স্কুলের শেষ দিক, ওই সামনে কিছু প্র্যাকটিক্যাল, ওই অরুণদা গুলো হতো, তার আগে তোমার আগে বোধহয় সুমন্তদা দেবাশিস, ঠিক আগের ওদের প্রথম দেখি। হ্যাঁ ঠিক। আমাদের তো তখন এমএ ছিল না, ফলে আমাকে বর্ধমানে গিয়ে পড়তে হয়েছিল। তারপরেই আমি এখানে মোটামুটি, তখন তো নকশাল আমলের জন্য আমাদের প্রচন্ড তোর সেশন পেছিয়ে গিয়েছিল। তার ফলে আমি ব্যাচ অরিজিনালি এমএ 76-এর, কিন্তু আমার রেজাল্ট বেরিয়েছিল তোর ধর ওই 79-এর জানুয়ারিতে। হ্যাঁ। তোমার জন্ম কোথায়? আমার জন্ম বোলপুরে, বোলপুরে বাসন্তী তলায়। এখন যেখানে বাসন্তী মন্দির, তার পিছনে একটা টিনের দোতলা বাড়ি ছিল, বিরাট উঠোনওয়ালা। সেখানে আমার জন্ম 1954 সালে 31শে মার্চ। ফলে বোলপুর তুমি একেবারে ভীষণ চেনো সোজা। আর তখন বোলপুর ছোট ছিল। হ্যাঁ। আর আমরা পরবর্তীকালে বোলপুর স্কুলে পড়েছি বলে তখন এত বড় বোলপুর ছিল না, অলমোস্ট সব পাড়ার ছেলেমেয়েরাই আমাদের ওখানে পড়তো। ঠিক। ফলে তাদের সকলের সঙ্গে মিশে আমরা তাদের পাড়ার সম্পর্কে জানতাম। আর একটা ব্যাপার ছিল, আমরা তখন তো সাইকেলের যুগ নয়, হেঁটে চলে রেল লাইন ধরে যেতাম, যেতাম। ফলে যেটা কলকাতা তো হয় দেখবি, যারা হেঁটেই ঘোরে তারা কলকাতা চেনে ভালো, গাড়িতে চড়ার থেকে। এইটা হয়েছিল আমাদের, আমরা প্রচুর জানতাম। খুব একটা ওই রাফ স্কেচ মতো, বোলপুরে ধরো রেল লাইনের ওপারে কি ছিল তখন? রেল লাইনের ওপারে, ঠিক রেল লাইনের ওপারে আমরা তো ধরো তখন তো এই গোল সাঁকোটা, ওই সাঁকোর ওপারটা, এটা রেল পুল, যেটা চৌরাস্তা থেকে বেরোচ্ছে। হ্যাঁ, চৌরাস্তা থেকে বেরোচ্ছে, কিন্তু নতুনটা হওয়ার আগে গোল গোল মতো যেটা ছিল। হ্যাঁ, তো ওইটার পরে ওটাকে বলতো বড় বাজার, শুনেছি ছোটবেলা থেকে। ওই অনন্তলাল থেকে শুরু হয়ে বাজার চলে যেত তো শ্মশানের কাছে এবি সামন্ত দোকান পর্যন্ত। নিচুপটি শেষ একবার। আচ্ছা, সতীঘাট পর্যন্ত। এবার ধরো ওটা সতীঘাট পর্যন্ত, মুলুক অব্দি এবার ফাঁকা, মুলুক অব্দি আবার ফাঁকা। তখন এই ছিল হলো। আর এই দিকটাতে, এই যে হরগৌরীতলার দিকটা, মিউনিসিপ্যালিটি, এদিকেও কিন্তু সব ফাঁকা, এত বাড়িঘর তো তখন ছিল না। ডাঙালি কালীতলা তখন ছিল টিনের শেড, এখন তো মন্দির হয়ে গেছে। তখন একটা টিনের শেড ছিল এবং মূল গাছটাও পড়ে গেছে। ডাঙালি কালীতলার যে মূল গাছটা, সেটা পড়ে গেছে। কিন্তু ওটা তো একটা অদ্ভুত স্ট্রাকচার আছে, দেখে মনে হয় দুপা ফাঁক করে বাঙালি দাঁড়িয়ে আছেন। সেই স্ট্রাকচারটা তখনও ছিল। পরে ওপরের গাছটা পড়ে যায়, এখন তো মন্দির হয়ে গিয়ে সুন্দর হয়ে গেছে। পাড়াও ফাঁকা ছিল। তারপরে ধরো নিচুপট্টি থেকে ডান দিকে ঢুকে যেগুলো, ওই যে আমি ওইখানেই থাকতাম, সোনাপট্টি না কি বলে না, ওই সোনাপট্টিটা, ওইটা দিয়েই তোর ওই জাস্ট এই যে পুরো জায়গাটা এখন এত বাড়ি ইত্যাদি, কিন্তু ওই তো বসতি। ওইদিকে মকরমপুর কিছু সেইভাবে নেই, পারুলডাঙ্গা একদম পারুলডাঙ্গা গিয়ে। বরং তোর এই রেল যেটা আমাদের কাছের পটির দিকে জায়গা, সেখানে এখন অন্যান্য বাড়ি বেড়ে গেছে, কিন্তু ওই জায়গাটা মোটামুটি রাস্তার ধারে দুপাশেই বাড়ি, দোকান ইত্যাদি ছিল। কোর্ট তখন চালু। হ্যাঁ, কোর্ট চালু। কোর্ট তখন মুন্সেফ কোর্ট। আজকে যেমন জজ কোর্ট, তখন ওটা ছিল মুন্সেফ কোর্ট। শ্রীনিকেতন রোড আর কি। শ্রীনিকেতন রোড মোটামুটি রাস্তাটা চওড়া। আমাদের বোলপুরের সব থেকে চওড়া রাস্তা হচ্ছে শ্রীনিকেতন রোড। শ্রীনিকেতন রোডে মোটামুটি ধর এই যে বাঁধগোড়ার পরে ওইখান থেকে বলিপুর কৃষিজ বিপণন সমিতি আছে, তারপর থেকে মোটামুটি ফাঁকা। একেবারে জামমনির গায়ে দু একটা বাড়ি আবার ফাঁকা, একেবারে শুরু শ্রীনিকেতন। ঠিক ঠিক। খানিকটা এই ধরনের চেহারা আমরাও ছোটবেলায়, খানিকটা ধরো ভুবনডাঙ্গা আসার আগে একটা বেশ ফাঁকা জায়গা, ভুবনডাঙ্গা আসতো, একটা বড় ফাঁকা জায়গার পরে ভুবনডাঙ্গা আসতো। ওই রাস্তাঘাটে দু একটা মাটির বাড়ি, এর বাড়ি বেশি কিছু ছিল না। ধরো ওই গোরস্থান বা এই যে এদিকে পদ্মঘণ্ট তো তখন হয়নি, কিন্তু সবটাই ফাঁকা ফাঁকা। দক্ষিণ পল্লী পুরনো দোকান, সেই আমলে তোমাদের, যেমন ধরো অনন্তলাল হরিপতিতে ধরো ওই যেটা ওই স্টেশনে যাওয়ার পথে যে মুদির দোকানটা বড়, বদ্রীনারায়ণ সাউ। এখন তো ওরা ভেঙে আলাদা আলাদা হয়ে গেছে।
ওইটা তখন ছিল তো? হ্যাঁ, ওটা ছিল। ও পাশেই একটা দেখবি কুয়া আছে ডিস্ট্রিক্ট রোডে, তাতে ওই মর্নিং বেল বলে একটা হোটেল এখনো সেই খড়ের চাল অবস্থা দিয়ে আছে, তার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এইবারে তোমার যে বোলপুর হাই স্কুল ধরো, বোলপুর হাই স্কুলে তো স্কুল আছে, কলেজ আছে? বোলপুর, হ্যাঁ, ঠিক পেছনই কলেজ। মানে তখন হয়ে গেছে কলেজ? হ্যাঁ হ্যাঁ, কলেজ হয়ে গেছে। গার্লস স্কুল? গার্লস স্কুল ছিল। তাহলে বোলপুর হাই স্কুল মানে ছেলেদের, গার্লস স্কুল, কলেজ, আর কিছু শিক্ষা প্রতিষ্ঠান ওই চত্বরে? এই চত্বরে আর কিছু ছিল। হাসপাতাল ছিল? মানে হাসপাতাল মানে হেলথ সেন্টার ছিল। হেলথ সেন্টার ছিল, হ্যাঁ, হেলথ সেন্টার। পোস্ট অফিসটা ছিল ওখানে? পোস্ট অফিসটা এই এখন যেখানে সেখানে ছিল না, তখন পোস্ট অফিস ছিল। এখন তোকে বলি ওই যেখানে মুথুট ফিনান্স ইত্যাদি হয়েছে না, ওর পাশে একটা এতে যেটা এখন মিতা জেরক্সের আছে, ওইখানে ছিল ওই নেপালি ভবন বাড়িটার নাম। ওখানে ছিল স্টেট ব্যাংকের পে অফিস, বর্ধমানের পে অফিস। বোলপুরও বড় স্টেট ব্যাংক ছিল না। তার পাশে একতলা একটা বাড়ি ছিল কুন্ডুদের, সেই বাড়িটাতে পুরনো বাড়ি, তোর সেইটা ছিল বোলপুর পোস্ট অফিস। এবং আমি কিন্তু বোলপুর পোস্ট অফিসের ছোটবেলায় সেই হাতে টানা পাখা দেখেছি, মানে মাদুর ঝুলছে আর টানা পাখা দেখেছি আমরা ছোটবেলায়। পাঙ্খা পুলার একজন ছিল যে ওই বাইরে বসে টানতো গরমকালে, দুটো বড় এরকম ছিল, ছোট্ট, মানে বোলপুর পোস্ট অফিস নামে খুব ছোট ছিল। আর একটা ছোট পোস্ট অফিস ছিল কাছেরিপট্টিতে, এখনো আছে, উকিলপট্টিতে, এগুলো আছে এখনো। হ্যাঁ, এই তিনটে ছিল। আর বোধহয় কোনো পোস্ট অফিস ছিল কিনা জানি না। বেশ, তাহলে পোস্ট অফিসের কথাতেই শান্তিনিকেতনে আসি। ধরো এই যে শান্তিনিকেতন পোস্ট অফিস আমিও দেখেছি, ওই এখন যেটা উদ্যান বিভাগের মানে আমাদের এই উপাসনা গৃহ মন্দিরের উল্টো দিকে, ওই বাড়িতে একটা ঘরে পোস্ট অফিস আর একটা ঘরে সমবায় সমিতি। হ্যাঁ, মানে পরে এই পোস্ট অফিসটা তৈরি হলো, তারপরে ওইদিকে একবারে রতনকুঠি, আর এদিকে মাঝখানে কিছুই ছিল না। তোমায় যেটা জিজ্ঞেস করছি যে তুমি ধরো এই যে মাপামাপি করে আমাকে একবার সে দেখেছিলাম যে শান্তিনিকেতন পোস্ট অফিস মানে উপাসনা গৃহ, শান্তিনিকেতন বাড়ি, এইটা হচ্ছে আশেপাশের সমস্ত অঞ্চলের সব থেকে উঁচু জায়গা, তাই তো? মানে এই তো একেবারে যদি আমি অজয় বেড থেকে কোপাই বেড ধরি, তার সব থেকে উঁচু জায়গা হচ্ছে শান্তিনিকেতন পোস্ট অফিসের যে মোড়টা, হাইয়েস্ট পয়েন্ট। এখন ঠিক আছে, ছাতিম গাছগুলো ওখানে ছিল, কিন্তু মহর্ষি মানে যাই হোক ভূগোল টুগোল একটু লোকজন তখন বুঝতো মনে হয়, মানে এই যে ঠিক জায়গাটা নির্বাচন করে নাকি, অথবা হতে পারে যে ওটা কাকতালীয় ওইখানেই, সেটাও হতে পারে। কিন্তু ব্যাপারটা একটা বেশ ইন্টারেস্টিং যে ওই জলটা জমবে না, এদিকে ওদিকে চলে যাচ্ছে। মনে হয় 78-এর বন্যার সময় গোয়ালপাড়া ডুবে গেছে, এদিকে শুধু বোলপুর থেকে বাকি সবটা বেঁচে আছে। বোলপুর শান্তিনিকেতন যেন সেই দ্বীপের মতো হয়ে গেছে। তখন এটা প্রথম সেইভাবে খেয়াল করেছিলাম। দেখো, এটা বলে অনেকে যে ভূগোলের লোকেরা খুব নাকি ভার্সেটাইল, তাই নাকি, মানে ডাইনামিক, মানে তোমাকে আমি যা দেখেছি যে উচ্চশিক্ষায় তো কিছুদিন ক্লাস নিয়েছো, কিন্তু বিদ্যাভবনে তুমি ক্লাস নিতে কিছু 20 বছর নিয়েছি, মানে প্র্যাকটিক্যালের ক্লাস। তারপর ধরো শিক্ষা সত্র, পাঠভবনে শিক্ষক দিবসের নাটক হচ্ছে, সেখানে শিক্ষা সত্রের কেউ না আসুক তুমি অন্তত আসবে, মানে একদম নিয়মিত রিহার্সাল করা, অভিনয় করা। পরীক্ষা বিভাগে কি কাজ করছো, তার সঙ্গে যত উৎসব অনুষ্ঠান, একদম এত সময় কি করে পেতে বার করতে সেটা জানি না, কিন্তু এত রকম কাজ করেছো। তোমার যে অভিজ্ঞতাগুলো, তুমি বিশ্বভারতীতে কাজে যোগ দিয়েছ প্রথম কবে এবং কি কাজে? আমি তো প্রথম যোগ দিই 4 ফেব্রুয়ারি উচ্চশিক্ষায়। না, 4 ফেব্রুয়ারি মানে সাল 79। বেশ। এবারে ওই গরমের ছুটির পরে মনোরঞ্জনদা পুরোপুরি শিক্ষাসত্র থেকে উচ্চশিক্ষায় চলে এলেন, এবং 1 জুলাই 1979 সালে আমি শিক্ষাসত্রে যোগ দিলাম। এই হলো আমার মানে বিশ্বভারতীর জার্নি শুরু। শিক্ষাসত্রের সেই যুগে তোমার কাছে অনেক রকম গল্প শুনেছি, যে মাস্টারমশাইরা আছেন, তোমরা একটা ভীষণ সুন্দর একটা দল, সুন্দর ছিল। সেই সময়কার গল্প একটু বলো। সেই সময় ধর আমি যখন এলাম 79, তখন প্রদ্যোৎ মণ্ডল আমাদের প্রিন্সিপাল, উনি প্রথম প্রিন্সিপাল। তার আগে শিক্ষাসত্রের রেক্টর পোস্ট ছিল। তা উনি আমার বাবার বন্ধুস্থানীয় ছিলেন, আমার বাবার বয়সীও প্রায় ছিলেন। কালিদাস ঘোষ, তিনি তখন সব থেকে বড় আমাদের মধ্যে, তার বয়স তখন 62 না 63, মানে তখন তো রিএমপ্লয়মেন্ট ছিল না, এক্সটেনশন ছিল। সুভাগী, তোর মনে থাকবে, সুভা সেন,
গৌরী বাগচি, মানে যিনি এতে মামুনি বলে পরিচিত ছিল আমাদের হ্যাপি হোমে, তিনি, এদের সকলেরই পুত্র কন্যারা আমাদের থেকে বয়সে বড়। মানে আমরা একটা যেন অভিভাবকদের মধ্যে এসে পড়লাম। তারপরের গ্রুপ হচ্ছে ধনঞ্জয় দা, গীতা বৌদি, শিউলিদি, মনিকাদি, এরা। মানে সে একটা অদ্ভুত অ্যাটমসফিয়ার। মানে আমরা মনে হলো যেন একটা বাড়ির মধ্যেই আমরা আছি। হ্যাঁ, এবং তারা আমাদের শাসনও করতেন। হ্যাঁ, যে এদিক ওদিক হলে সুবাদিকে আমি দেখেছি, আমরা হয়তো একটু বসে আছি, ছেলেরা চিৎকার করছে, লাঠি নিয়ে চলে এলেন কার ক্লাস নেই। আজকাল তো এটা কেউ ভাবতেই পারবে না। তাছাড়া ওনাদের আমরা ভীষণ রকম মানে শ্রদ্ধা করতাম। আজও এদের মধ্যে পুরোনো আমলের মধ্যে ধনঞ্জয় দা আছেন, আর তো মানে ওই বয়সে আর কেউ নেই। উনি এখন বোধ হয় 93-94 বছর বয়স হবে, মানে কানে কম শোনেন, কিন্তু আছেন। আমরা গেছি, দেখা করেও এসেছি আমি তীর্থদা দুজনে। তোমার সঙ্গে মানে সমসাময়িক, মানে তখনকার যারা ইয়াং ব্লাড আর কি, তুমি, তীর্থদা, কালিদা, অম্বুজদা কোন সময় এসেছিলেন? অম্বুজদা এসছে খুব সম্ভবত 75 বোধ হয়, শিক্ষা সত্ত্বে আমাদের বছর চারেক আগে। অম্বুজদা এসেছিল পাঠভবন থেকে। হ্যাঁ, মানে পাঠভবন থেকে, তারপর মাঝে বোধহয় ঝাড়গ্রাম রাজ কলেজ কিছুদিন পড়িয়ে তারপরে আসে। বেশ, তোমার একটু আগে। শিক্ষা সত্রের যে একটা 60 বছর পূর্তি, 60 বর্ষ পূর্তি 1984 সালে, খুব গুরুত্বপূর্ণ একটা সুভেনির, খুব শুনেছি, যেটা খুব কম সময়ে। হ্যাঁ, তুমিও সেই সময় তার মধ্যে ছিল। আমি আর রেবন্তদার সম্পাদনায় ছিলাম। ওইটা একটা খুব সুন্দর সংকলনের কাজ হয়েছিল। সেই সময়কার কোনো কাজ মনে আছে? মানে কিরম ভাবে কাজ হচ্ছে, কখন সিদ্ধান্ত হচ্ছে, কি উপাচার্য কাজ হচ্ছে? আমরা বলি, মানে আমরা প্রথমে একটা কমিটি করা হলো, উপাচার্যকে তো তার তো প্রধান পৃষ্ঠপোষক হলেন। এবারে উনি বললেন আমি একটা মিটিংয়ে বসবো টিচারদের সঙ্গে। ঠিক আছে, কবে বসবেন? এপ্রিল মাসের মাঝামাঝি, মানে নববর্ষের এটা ঠিক পরে এলেন। এসে উনি জিজ্ঞাসা করলেন যে আপনারা কি করতে চান 60 বর্ষ পূর্তিতে? তো প্রদ্যোৎদা বললেন যে আমরা এমনি বিভিন্ন ধরনের অনুষ্ঠান, তার সঙ্গে ওই 60টা প্রদীপ জ্বালিয়ে, অম্লান দত্তকে তোরা ভালো করে জানিস, 60টা প্রদীপ জ্বালালে অম্লান দত্তকে দরকার নেই। তারপরে প্রদ্যোৎদা বললেন যে আমরা একটা পাবলিকেশন করতে চাই, এটা খুব ভালো পাবলিকেশন, আপনারা একটা করতেই পারেন, কিন্তু একটা কথা আছে, ওটা প্রকাশ করতে হবে 1 জুলাই। তার মানে আমাদের কিন্তু কথা হচ্ছে এপ্রিল মাসের 15 পরে 1 জুলাই বইবার। তখন ডিটিপির যুগ নয়, হ্যান্ড কম্পোজের যুগ একদম। আচ্ছা, এবারে রেবন্তদার দিকে প্রদ্যোৎদা তাকালেন, রেবন্তদা বললেন হয়ে যাবে। বেশ, তা উনি অম্লান দত্তের সঙ্গে সঙ্গে একটা পাবলিকেশন কমিটি করে দেন। তাতে পাঠভবন থেকে অনাথদা ছিলেন, আগে তো এগুলো খুব বেশি হতো। তো তারপরে আমরা বসলাম, বসার পরে রেবন্তদা, আমরা এদিকে সৌরেন্দা, অম্বুজদা, এরা আমাদের হেল্প করেছে। তা রেবন্তদা বললেন যে আমরা একটা কালেকশন ওয়ার্ক করব, মানে এই শিক্ষা সত্র সম্পর্কে বিভিন্ন জনের লেখা, গুরুদেবের চিঠিপত্র, এটা হবে, এটা রবীন্দ্র ভবনে গিয়ে আমরা কালেক্ট করব। আর একটা পার্ট হলো তো ওই যারা এখনো মানে কিছু পরবর্তীকালে যারা লিখেছেন তাদের অংশ, আর একটা হবে যারা শিক্ষা সত্রে একসময় পড়িয়েছেন বা পড়েছেন তাদের নিয়ে একটা অংশ। এই 3টে অংশ বলে তো দিলেন, এবার করবো কি করে? প্রদ্যোৎদা আমাদের স্বাধীনতা দিয়ে দিলেন যে 6 পিরিয়ড, রেবন্তদা যেহেতু 5th পিরিয়ডের ক্লাস শেষ হয়ে যেত, যে তারপরে আমাকে বললেন তুমিও চলে যেতে পারো, ক্লাস আমরা দেখে নেবো, তোমরা গিয়ে রবীন্দ্র ভবনে কালেকশন। আমরা আরম্ভ করলাম কালেকশন। তো মানে ব্যাপারটা তো এত সহজ ছিল না, কারণ হাতে লেখা, তখন জেরক্স তো নেই, হাতে লিখতে হবে, করতে হবে, নিয়ে আমরা তো কালেকশন করলাম। লেখাগুলো কালেকশন আমরাই মূলত করেছি, কিছুটা সৌরেন্দা এরা করেছেন। আর যারা ওই সময়কার, যেমন শান্তিদেব ঘোষ, শিশির ঘোষ, মানে শ্রীনিকেতনে থাকতেন, শিশির ঘোষ, সুশীল দা, সমীরণ চট্টোপাধ্যায়, এদের লেখাগুলো অম্বুজদা এরা গিয়ে বলে কালেক্ট করে নিয়ে এলো। নিয়ে এসে তারপরে তো বই ছাপতে দিলাম। বোলপুরে শান্তিনিকেতন প্রেস বললো আমরা পারবো না এই সময়ের মধ্যে, ওদের আগে বলতে হয় নিয়ম অনুসারে। আমরা বললাম, বলার পরে ওরা যখন বললো যে আমরা পারবো না, তখন আমরা বোলপুরে গেলাম। ঘটনাচক্রে বোলপুরে আমাদের একটা প্রেস আছে, শ্রীলক্ষ্মী প্রেস আছে, আমার ভাই তার কর্ণধার। হ্যাঁ, তা ভাইকে গিয়ে বলা হলো, লোকে বলেনি কমিশন খেয়েছো কেন? না, এইসব বালাই ছিল সেই, মানে আজকে হলে আজকে হলে হতো। তো মানে বোলপুরে গিয়ে
আসলে আমাদের প্রেসে বুধবারে বাজার করতে গিয়ে আমি, সৌরেন্দা, অম্বুজদা আর রেবন্তদা আড্ডা মারতাম। হ্যাঁ, সেই থেকে তার ভাইয়ের সাথে পরিচয় ছিল। বললো হ্যাঁ ঠিক আছে করে দেবো, কিন্তু এই সময়ের মধ্যে করাটা তো খুব কঠিন, আপনাদের কিন্তু আগে থেকে কিছু কিছু লেখা। রেবন্তদা বলে এখন পাবে না, লেখা পেতে পেতে তোমার মে মাসের শেষ, তাতে কি করতে পারবে, কি করতে হবে তোমাকে। বলো ঠিক আছে দেখছি। তো আমরা এই প্রসঙ্গে একটা বলি, ঘটনাচক্রে 84-এ আমার কন্যার জন্ম হয় 5 এপ্রিল। আচ্ছা, আমার মানে জন্ম হয়েছিল কটকে, আমার যাওয়া উচিত ছিল, কিন্তু আমাকে প্রদ্যোৎদা বললেন চন্দন মে মাসে তুমি যাও, কারণ এই উপাচার্য কবে আসবেন এখনো ডেট দেননি, সবাই একটু থাকো তোমরা। ঠিক আছে, তো আমি গেলাম মে মাসের 8 তারিখে উঠলাম। সেটা আবার কেন আমি পয়লা মে যেতে পারলাম না, রেবন্তদা বললেন শোন আমার একবার যেতেই হবে, আমি আর যাবো না, তুই এই কটা দিন চালিয়ে দে, আমি তারপরে যাবো। তারপরে তো হলো, হয়ে প্রেসে রাত জেগে কাজ করেছে। এবং সব থেকে ভালো লাগতো, এরা তো সৌরেন্দা এরা অনেক সময় 8টা পর্যন্ত থেকেছে। প্রদ্যোৎ মণ্ডল ওই বয়স্ক মানুষ, তিনি আমাদের সঙ্গে রাত্রি 10টা-12টা পর্যন্ত থাকতেন। মানে রাত্রে হয়তো ছাপা, দিনে হয়তো কম্পোজ। হ্যাঁ, একটা দিন দুটো দিন ছেড়ে আবার রাতে ছাপা। কম্পোজ করছেন তো প্রেসের কর্মীরা, এবং তারপরে ওখানেই বসে প্রুফ দেখা। হ্যাঁ, আর একটা সুবিধা হয়েছিল তখন তো তোর প্রায় ধর 1.5 মাস ছুটি, আমরা তো ছুটির মধ্যে করছিলাম। তো তারপরে প্রদ্যোৎদা আমাদের দিয়ে দিয়েছেন যে তোমরা প্রয়োজন মতো যাতায়াত করো নিয়ে, আমরা সেই রাত জেগে জেগে এই করে শেষ পর্যন্ত সত্যি বইটা পাবলিশ করা গেল 1 জুলাই। অনুষ্ঠানও হলো, এটা একটা খুব বড় কাজ হয়েছিল। সেইটাই মনে হয় যে ধরো এই যে ছুটিতে কেন কাজ করবো, হ্যাঁ হ্যাঁ, এইসব মানসিকতা আমি বলছি ছিল, এখনো নেই, আমাদেরও নেই। না আমি বলছি আমাদের কাছে এই জিনিসটা কোনোদিন সেইভাবে ছিল না বলেই ধরো এত একটা কাজ করা যায়। এই প্রসঙ্গে বলি, একটা এক্সিবিশন হবে, হল ঘরটার আমাদের না অবস্থা খুব খারাপ ছিল, মেঝে টেজে ফাটা। তা সৌরেন্দা তখন অমর সান্না হচ্ছেন আপটিপের ইনচার্জ, অমরদা এসছেন, ওই মিটিং হওয়ার পরেই এসে গেছেন। ওখান থেকে বলেছে যে শিক্ষাসত্র ফেসিলিটি ইত্যাদি করতে হবে, কি কি কাজ করতে হবে, ইঞ্জিনিয়ারিং সেকশন দেখে নিই। মানে এগুলো কিন্তু সব বিশ্বভারতী পয়সা হবে, আমাদের কোনো বাজেট না। এবারে এসে সব ফ্যাসিলিটি হবে, তো ঠিকই আছে। এবারে সৌরেন্দা বলল যে অমরদা আমাদের হল ঘরের অবস্থাটা ভালো না, দেখো জানলা টানলাগুলো ঠিকঠাক করে দাও একটু, আর মেঝেটাকে একটু লাল সিমেন্ট করে দিতে পারবে। তো অমরদা বললেন আর কি লাগবে, টাইলস দিয়ে বাথরুম করে দিতে হবে। কিন্তু ওরা করে দিয়েছিল, মানে অদ্ভুত সেই লাল মেঝে আজও আছে, এত ভালো মেঝে করেছিলেন তারা। সেই কনাদের বাবা। তো ওইখানে এক্সিবিশন হলো। তো এক্সিবিশন তো স্ট্র বোর্ড তো আনবে কলকাতা থেকে, এখানে অম্বুজদা একজন কাঠমিস্ত্রি জোগাড় করেছে যে ফ্রেম করবে, শ্রীনিবাস নাম ছিল, বোধহয় আমাদের শিল্প সাধনও কাজ করতো, ভুবনায় ওদের দোকান ছিল। তো এইবারে ওইটার একটা বেশ মজার গল্প আছে। সে গল্প হচ্ছে ওরা স্ট্র বোর্ড নিয়ে ফিরছে, কলকাতা থেকে আনতে গেছে। সেদিন ঘটনাচক্রে আজ বিধু আমাদের মধ্যে নেই, বিধুও কলকাতায় গেছিল। এখন বিধুর সাথে দেখা সৌরেন্দার আর আমাদের অম্বুজদার, তারা সব নিয়ে এসে তোর কোলফিল্ডে বসেছে। বসে অম্বুজদা বলেছেন বাবা এবারে বর্ধমান পর্যন্ত নিশ্চিন্ত। বেশ বলে তখন সবাই বলছি আপনারা কোথায় নামবেন, বলে আমরা বর্ধমানে নামবো। বলে এই ট্রেন তো বর্ধমানে থামে না। অম্বুজদা বলছি আমরা এত কাল ধরে যাতায়াত করছি, কোলফিল্ড গিয়ে বিশ্বভারতী ধরি, আর বলছি খুব বর্ধমান থামে না। হ্যাঁ, বলে তারপরে দেখলাম যে সবাই বলছে থামে না, তখন স্টপেজটা উঠে গেছে, বর্ধমানে আর নেই। মানে কোলফিল্ড সোজা চলে যেত এতে বোধ হয় ওই গলসি কোনো জায়গায়। তো এবারে বলে কি করব, সিগন্যাল না পেয়ে বাঁকা ব্রিজে দাঁড়িয়ে গেছে। আমরা নেমে পড়লাম, নেমে পড়ে মালপত্র নিয়ে বলে বিধুও মাল তুললো, সবাই মিলে হেঁটে বর্ধমান স্টেশনে এসে। বিধুতে তখন কলহনের পাঠবন, হ্যাঁ না বিধুতে তখন কলহন, এই কলহন বলছি, পাঠবন জয়েন করেছি। তো এইবারে বলে এতটা হেঁটে তো আমরা উঠে এলাম। হ্যাঁ, উঠে এসে বিশ্বভারতী তো গন, বিশ্বভারতী আর পেলাম না। তো তারপরে দার্জিলিং মেলের পেছনের দিকে কোনো মতে উঠে এলাম, এসে তারপরে মানে সত্যি তখন খুব কষ্ট করেছে। না এই আনন্দগুলো কষ্ট না হয় নাকি। এইবারে তুমি যে ধরো শিক্ষাশাস্ত্রে তো তোমার তো শুধু ভূগোল পড়ানো বা না, তোমার উপাধ্যক্ষ হিসেবে একটা দীর্ঘদিনের
আমি প্রায় 12 বছর ছিলাম। শিক্ষা সত্রের যখন হস্টেল উঠে যাচ্ছে, মানে ধর ওটা কত 76-73 নাকি? না, হস্টেল আমরা পাইনি। না, হস্টেল উঠে গেছে বোধ হয় 72, মানে 70-এর পর। 70 ওই নকশাল আন্দোলনের সময় আমি শুনেছি। মানে আমাদের আগের চেহারা পরের চেহারা। আমি বলছি যে ক্যাম্পাসটার মোটামুটি তো শুনেছো, ধরো রেজাকদা শুনেছি ওই ক্যাম্পাসে থাকতেন বা না দেখেছেন? হ্যাঁ আমি দেখেছি। মানে তখন ওইখানে কে থাকতেন? তখন তোর আমাদের গেটগুলো ঢুকে, তখন তো এখনকার মতো দেওয়াল হয়নি, তোর ওই চেন লিঙ্ক ছিল, ছোট বাউন্ডারি 3 ফুটের মতো চেন লিঙ্ক দিয়ে দুটো বারবার টানা ছিল। ঢুকেই বাঁ দিকের ঘরটা থাকতেন সতীন্দ্রদা, এখানে ভূগোল ঘর এখন যেটা ভূগোল ঘর, ঠিক তার পেছনে যেটা এগ্রিকালচারের ঘর ওটা থাকতেন সরোজদা। এই দুজন থাকতেন। আর ওই দিকে গিয়ে শেষে হল ঘরের পরে একটা খড়ের বাড়ি ছিল, যেটা নেই এখন, মানে কোনার দিকে। হ্যাঁ, ওই দিকে ছোট একটা গেট ছিল। আচ্ছা, ওই ছোট গেটের কাছে একটা খড়ের বাড়ি ছিল, মানে যেদিকে প্রাইমারি স্কুলটা। হ্যাঁ, প্রাইমারি স্কুলের দিকে। আচ্ছা, ওইখানে তখন রাস্তা, এই যে ধরো যে শিক্ষাক্ষেত্রে জল ঢুকে জমে থাকতো, হ্যাঁ, আগে কি রাস্তাটা নিচু ছিল? আগে রাস্তাটা নিচু ছিল না, দেওয়াল ছিল না তো, আর ওই ড্রেনটা ভালো ছিল না। ফলে ওই ড্রেন দিয়ে যখনই জল যেত আমাদের শিক্ষাক্ষেত্রের ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়তো। ওইখানে তোর একটা মানে রাজাকদার বাড়ির সামনে রাস্তাটা জেগে থাকতো, কিন্তু দুপাশে জল জমে যেত। তো রাজাকদা থাকতেন দুটো কোয়ার্টার নিয়ে। আচ্ছা, দুটো সিঙ্গেল কোয়ার্টার ছিল, ওইটা নিয়ে রেজাকদার সামনে একটা খড়ের চালা করে নিয়েছিল। ওই যে গোটা শিক্ষাক্ষেত্র প্রাঙ্গণে যত গাছ অনেকই নাকি রেজাকদার লাগানো। অনেক না, মানে প্র্যাকটিক্যালি হলের দিকে যে রাস্তাটা, মানে মেন রাস্তার দিকে চলে যাচ্ছে, পুরোটাই ওনার লাগানো। মাঝখানে পেয়ারা গাছ, এগুলো সবই ওনার লাগানো। হ্যাঁ, রেজাকদার চেহারা বলতে দিয়েছিল। পাঠভবনেও ওনার লাগানো গাছ অনেক আছে। না, রাজা বলেনি। রাজাকদার পাশের কোয়ার্টারটায় ওই যে একটা খড়ের বাড়ি ছিল, সেটা থাকতো অজিত সিং, উনি অফিস স্টাফ ছিলেন শিক্ষা সত্রে। পরবর্তীকালে অন্য জায়গায় চলে যান, কিন্তু কোয়ার্টারটা ওখানেই ছিল। রেজাকদার দুটো ঘর নিয়ে থাকতেন। রেজাকদার বাড়িতে আমাদের ছেলেরা ক্রিকেট খেলা দেখতে যেত, মহাভারত দেখতে যেত, মানে দূরদর্শন। তখন তো এত কোন সময় এসেছিল আর মনে পড়ে না, কারণ কোনটা তখন এত কম থাকতো, মানে দূরদর্শন সবার বাড়িতে টাইম নেই, একটা নির্দিষ্ট টাইম। রেজাকদা মজার ব্যাপার হচ্ছে, আমি কিন্তু রেজাকদাকে শিক্ষা সত্রে দেখেছি এসে। রেজাকদা তারপরে চলে যান উচ্চশিক্ষা। আমরা রেজাকদাকে, আমি এসেছি 79-এর 1 জুলাই, তো তখন রেজাকদা কিন্তু শিক্ষা সত্রেই গেছে। তার আগে পাঠভবনে ছিলেন। তার আগে পাঠভবনে ছিলেন গৃহাধ্যক্ষ হিসেবে। আর উচ্চশিক্ষা সদনে তখন তো এই যে ধর উচ্চশিক্ষা সদনে যারা গেছিলেন, মনোরঞ্জন দা, সুশীল দা, হ্যাঁ, এরা তো গেছেন ধরো তোমার ওই 78-এর আগে, মানে ওরা জানা। তার মধ্যে অজিত দা গেছেন 79-এ। আচ্ছা, রেজাকদাও তাই। মানে তোমার এই সময়কার যে উৎসব অনুষ্ঠান হচ্ছে, তার সঙ্গেও তুমি খুব পরিচিত। বিশ্বভারতীর শ্রীনিকেতনের দিকের যে উৎসব অনুষ্ঠান, সেইটা তোমার মতো খুব কম, মানে ধরো জয়দেব সরকার বা ওরকম হাতে গোনা মিহির এখন আর নেই। উৎসবের চেহারার কোনো পরিবর্তন, মানে এখন তো সত্যি পরিবর্তন অনেকটা হয়েছে। মানে আমি যখন এলাম, আমি তো 79-এ এলাম, এবারে 80-তে মামার বাড়ি গিয়েছিলাম। তো ওই সময় কর্মী সংঘের একটা মিটিং হয়েছিল। তা কর্মী সংঘের মিটিংয়ে, আচ্ছা এইগুলো একটু বলো, যারা জানেন না বুঝতে পারবেন। কর্মী সংঘ, কর্মী মন্ডলী। কর্মী সংঘ হচ্ছে শ্রীনিকেতনের সকল কর্মী, মানে সে অধ্যাপক হতে পারেন, তিনি নন টিচিং স্টাফ, যাই হন না কেন, তারা সকলেই কর্মী সংঘের সদস্য বাই ডিফল্ট। তারা সবাই কর্মী সংঘের সদস্য। এখানে একটা কথা বলিনি, মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন প্রথম আসি তখন বছরে 12 টাকা কর্মী সংঘে চাঁদা দিতে হতো। পে স্লিপ থেকে তো দুবার, একবার বোধহয় জানুয়ারি, একবার জুলাই, 6 টাকা করে কেটে নেওয়া হতো। পরবর্তীকালে দেখা গেল কই কর্মী মণ্ডলী তো নেয় না, কারণ কর্মী মণ্ডলী হচ্ছে ঠিক একই ব্যাপার শান্তিনিকেতন, ওটার আয়তন অনেক বড়, যে ওখানকার যত কর্মী এবং অধ্যাপক আছেন তারা বাই ডিফল্ট কর্মী মণ্ডলী, মানে এদের কাজটা হচ্ছে অনুষ্ঠানগুলো পরিচালনা করা। আর বসন্ত উৎসব এবং পৌষ উৎসব, এই দুটো কাজ হচ্ছে কর্মী পরিষদ হচ্ছে কর্মী মণ্ডলী এবং কর্মী সংঘের মিলিত বডি একটা। এই বডির যারা আছে তারা ওই বডিতে চলে যান, এইটা তারা করে। মানে মূলত কর্মী সংঘ করতো শ্রীনিকেতনের অনুষ্ঠানগুলি। শ্রীনিকেতন অনুষ্ঠান তুলনায় কম, শান্তিনিকেতনে তো অনুষ্ঠান অনেক বেশি। শুধু তাই না, বিশেষ মন্দির টন্দির মধ্যে অনেক কাজ আছে। শ্রীনিকেতনে আমরা
আমাকে তো ব্রজদা ঢুকিয়ে দিল, মন্টুদা দুজনে কেউই নেই, মন্টুদা মানে জগন্নাথ ঘোষ মন্টু। তো আমি আসার পরে ব্রজদা বললেন, চন্দন তোমাকে একটা এতে ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়েছেন কি ব্যাপার তো জানি না, আমরা তো ধর ছোটবেলায় শ্রীনিকেতন মেলা দেখেছি, একটা বেশ সুন্দর প্রতিবালকে কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে হলাম, ভাবতাম কি মজা আর কি, এত সুন্দর নিখুঁতভাবে কি করে। তারপরে দেখলাম তোর বোধ হয় 4 ফেব্রুয়ারি ওই বছর 80 সালে ধনঞ্জয় দা বললেন আমাকে, আর তীর্থদাকে বললেন যে তীর্থবাবু, চন্দনবাবু আপনারা সকালে খেলার মাঠে আসবেন। কেন? বলে না ওই ব্রতির মাঠ তৈরি করতে। আমরা গেলাম, গিয়ে ওই পল্লী সংগঠন বিভাগের ওরা, ধনঞ্জয় সেই পোশাক সাদা টি শার্ট, সাদা ওই ঢোলা হাফ প্যান্ট, ঢোলা হাফ প্যান্ট। তো এবারে ওরা এসে চুন, তারপরে দড়ি ফড়ি সব দিয়ে দিল, ওই পেগ মানে লোহার পেগ এইসব। এবারে ধনঞ্জয় দা তীর্থদাকে বললেন ফিজিক্সের লোক তো, আপনি এবারে দাঁড়িয়ে বলুন দুটো লাইনের মধ্যে কত ফাঁক হবে, পেছনে কত ফাঁক হবে, সেরকম লাইন টাইন করে আমাদের শিক্ষা সত্ত্বের ছাত্ররা করতো। এই সমস্ত কিছু উনি চুনের দাগ ইত্যাদি দিতে, তারপরে ওখানে আমরা টিফিন খেয়ে স্কুলের সময় থাকলে ছেলেরা বাড়ি গিয়ে স্কুলে আসতাম, আমরা আবার বাড়ি থেকে ফিরে আসতাম স্কুলে। এইভাবে শুরু হলো। এইটা কিন্তু বহুদিন আমরা করেছি। পরবর্তীকালে ওদের যে যুব সংঘ এখন তারা করে, আর কিন্তু শিক্ষাসত্র করে না। এটা একটা বড় পরিবর্তন হয়ে গেছে। আমরা যে এসে দেখেছিলাম প্রথমে দীপেশ দা প্রতি করান, তারপরে অসিত দা, তারপরে এলো আমাদের মারা গেছে আমারই সহপাঠী দিলীপ দাস কবিরাজ, তারপরে শুভেন্দু। এখন তো শুনলাম ওই পদে কেউ নেই, এই মুহূর্তে কেউ নেই, কারণ শুভেন্দু ট্রান্সফার হয়ে গেছে। তো তখন এই যে ধরো এখন যেমন এই যে গান শেখানোর একটা মিউজিক ইউনিট, হ্যাঁ মিউজিক ইউনিট কিন্তু ছিল। মিউজিক ইউনিটে আমরা এসে দেখেছি 3 জন আছেন, একজন হচ্ছেন শীতলদা, একজন তমালদা প্রভাত পাল, হ্যাঁ প্রভাত পাল, উনি শিক্ষাসত্রে ক্লাস নিতেন। শীতলদা ওই এমনি অন্যান্যদের গান টান শেখাতেন। আর গোপাল দাস ছিলেন বুদ্ধর বাবা, উনি ছিলেন এসরাজেস আমাদের এখানে। তারপরে দীর্ঘদিন পোস্টটা ছিল না, তারপরে ওই সুভাই ঢুকেছে আমাদের এখানে, মানে শিক্ষাসত্রে না, না মিউজিক ইউনিটের এই 3 জন স্টাফ ছিলেন। তারা ছিলেন গোপাল। হ্যাঁ, এবার আরেকটা বলে নি, শিক্ষাসত্র তখন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইউনিট নয়, যদিও তার অধ্যক্ষ হয়ে গেছে। এটা ছিল পল্লী সংগঠন বিভাগের আওতায়। 1982-তে পল্লী সংগঠন বিভাগ থেকে শিক্ষাসত্র স্বতন্ত্র হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ওই মিউজিক ইউনিটটা থেকে কমলদা গান নিতেন, আর ধনঞ্জয় দ্বারা কিন্তু তখনও শিক্ষাসত্রের স্টাফ হননি। ওরা পিএসভি ফিজিক্যাল ইউনিটে ছিলেন। পরবর্তীকালে ওরা আমাদের সঙ্গে মার্চ করে যান। এইটা ছিল অবস্থা। এই সন্তোষ পাঠশালা মানে একদম ছোটদের, সেইটা কোন সময় শুরু হলো? 1988। আচ্ছা, ওটার একটা ইতিহাস আছে। তখন নিমাই সাধন বসু হচ্ছেন উপাচার্য, এবং ঘটনাচক্রে এটা একটা ফ্লো আসে। তো ওই বছরে আমাদের এখানে যারা স্টাফ ছিলেন তাদের সন্ততি ভর্তি হওয়ার বয়স হয়ে গিয়েছিল এতজনের যে আনন্দ পাঠশালা নিতে পারলো না। কিন্তু স্টাফদের কি করবে, বোধহয় 15-16 জনকে নেওয়া গেল না। তো তখন কি করা যাবে, তখন সবাই গিয়ে উপাচার্যকে ধরলো যে এইটা তো কিছু না কিছু একটা করতে হবে। তখন আমাদের প্রিন্সিপাল পদ্ধতার নেই, সৌরেন্দা হচ্ছে কার্যকরী। সৌরেন্দাকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে বললেন যে ওখানে যদি এরকম একটা মৃণালী আনন্দ পাঠশালার মতো করা যায়, কিন্তু জায়গা নেই। শিশির মুখোপাধ্যায় তখন প্রিন্সিপাল পিএসবি, উনি বললেন যে খামার বাড়িটা আমি দিয়ে দেবো, কারণ ওটা আমাদের ব্যবহার হয় না এখন। যেটা এখনকার খামার বাড়ি আর তখনকার খামার বাড়ি আলাদা একদম। এবারে খামার বাড়ি তো দেবেন, পড়াবে কারা? তখন দেখা গেল যে আমাদের তপতিদি, মানে তপতি ভরা, উনিও আজকে নেই। উনি ছিলেন তখন বোধ হয় এইচটিসি বা কিছু একটা প্রজেক্ট ছিল, যে প্রজেক্টটা আর বিশ্বভারতীতে নেই। তখন ওনাকে নিয়ে আসা হলো, আর সুপ্রিয়দা পিয়ালি চন্দ্রকে ছেড়ে দিল। এই দুজন নিয়ে শুরু হলো। পরে পার্ট টাইমার এলো এবং আস্তে আস্তে গুছিয়ে গেল। এই দিয়ে শুরু হলো তোর সন্তোষ পাঠশালা 1988 সালে। আচ্ছা, 8ই পৌষে মানে তোমার সঙ্গে প্রতি বছর যেখানে দেখা হতোই হতো, ওই যে সমাবর্তন যেটা, সেখানে তো ধরো পাঠমন শিক্ষা সত্রেরই প্রধান, পরে উত্তর শিক্ষা সদন মানে নিদর্শন পত্র দেওয়া বা ইত্যাদি। না, আমি যখন এসেছি তখন উত্তর শিক্ষা ছিল। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে বিশ্বভারতীর সমাবর্তন
একটা সময় পর্যন্ত ধরো তো নিয়মিত প্রতি বছর হতো, প্রতি বছর হতো। এবং কোন সময় হতো? হ্যাঁ, 8ই পৌষই তো। আমি যখন নিয়েছি তখন কিন্তু আর 8ই পৌষ হয় না, মানে আমি তো ধর 74 পাশ করেছি, 75 বা 76 হয়েছিল, তখন একটু পিছিয়ে গিয়েছিল, ইন্দিরা গান্ধী এসেছিলেন, তখন হয় না। আমার যতদূর মনে হচ্ছে 70-এর দশকের শুরু থেকেই আর মানে তোর 8ই পৌষ হয় না। কেমন যেন ওই জানুয়ারির জানুয়ারিটাও ঠিক ছিল না, মানে ওনাদের সময় পাওয়ার উপরে। তো আমি নিয়েছিলাম মনে আছে, আমরা যখন নিলাম তখন একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, বিশ্বভারতীর সঙ্গে বোলপুরের ফটোগ্রাফারদের কিছু একটা গোলমাল হয়েছিল, ফলে আমাদের কোনো ছবি নেই। যদি থাকে সে রবীন্দ্র ভবনে হয়তো আছে, মানে কোনো ফটোগ্রাফার যেটা হতো আর কি, মানে তখন মানে কি তখন বিশুদা ছিল, হ্যাঁ বিশুদা ছিল, অশোক ভকত। আচ্ছা, তারপরে গৌতম দা মানে ফটোলিটা তখন কি খুলেছে? না, ওরা খুলে, গাঙ্গুলি স্টুডিও ছিল, এই তিনজন মূলত আসতো, বিশুদা, গাঙ্গুলি স্টুডিও এবং অশোক ভকত, এরাই তুলতো। কিন্তু কিছু একটা কারণ নিয়ে তখন একটু সিকিউরিটির ব্যাপারও হয়ে এসছে, ফলে মানে ওদের সঙ্গে কিছু একটা গোলমাল হয়ে যাওয়ার ফলে ওরা আর এলেনি না, আমাদের ফটো তুলতে এলেনি না, ফলে আমাদের ফটো ছিল না ওই সময়টা। এবং ইন্দিরা গান্ধী আরেকজন নিয়মিত আছে বোলপুর থেকে, ওই স্টুডিও বললে বলে মনে পড়ে, সেই সিংহ সদনের ঘড়িতে দম দিতে আসতেন। হ্যাঁ, ওটা হচ্ছে টাইম হাউসের ধুতি পাঞ্জাবি, ওই লোহার সিঁড়ি দিয়ে নিজে উঠতেন দম দিতে ওই সিংহ সদনের উপরে, টাইম হাউস। কিন্তু যখন আসতেন দেখতে যে ধুতি পরে আর সাদা শার্ট পরে সুন্দর উঠে যেতেন। উনি ছিলেন আমাদের ওই মঞ্জুদির হাজবেন্ড, নামটা ভুলে যাচ্ছি, ওই পিয়ার বাবা। হ্যাঁ, মানে সুধীশদার বন্ধু। আচ্ছা, হ্যাঁ, সুধীশদারও তো ওই দুজন শৌখিন মানুষ। আচ্ছা, আরেকটা বলে নি, এই যে শ্রীনিকেতনে না, যে কর্মী সঙ্গে দেখবি একটা ঘর আছে আমাদের এর পাশে, তুইও দেখেছিস সেটা, টিনের যে চালা, দুটো ছোট ঘর আছে, কুটিবাড়ির ঠিক আগে, ওইখানে হারাধনদা ছিলেন, হারাধন সাহা, উনি সোশ্যাল ওয়ার্কের কর্মী ছিলেন। উনি আমাকে সঙ্গে নিয়ে নেন, বলছেন আমি ওনার সাথে দীর্ঘকাল কাজ করেছি। উনি রিটায়ার করার পরেও বছর 15 কাজ করেছে। উনি আমাকে চন্দনদা বলতেন, আমি ওনাকে হারাধনদা বলতাম, মানে যাবতীয় ওইসব শতরঞ্জি ইত্যাদি। আমি বললাম, হারাধনদা আপনার কত বয়সের? বলো, শুনুন দাদা, আমার বয়স কমানো ছিল, আমি নিজে চাকরি করেছি প্রায় 65 বছর। তো নিয়ে তারপরে উনি কিন্তু বছর 10 এসেছেন, আমিও সাথে ছিলাম, আমিও 20 সাল পর্যন্ত গেছি, তারপরে এখন আর যাই না। আর মঞ্চরঞ্চ কিন্তু সব, তুইও ছিলি এক সময়, মঞ্চ নিজেদের তৈরি করতে হতো, তুইও বলেছি বিকেলে গিয়ে আমরা করেছি, সেই খাটের খোল দেওয়া, খাটে খোল আছে, মশারির মধ্যে বসিয়ে দিতাম, দিয়ে খুব সুন্দর, মানে সুপরিকল্পিত ব্যবস্থা, মানে ওই সবগুলো কি কি লাগবে সেগুলো সব ওখানে রাখা থাক। এখন জানি না, এখন হয়তো ডেকোরেটর দিয়ে। তুমি দেখেছো কি যে নাটকের সময় নাট্যঘরে একটা সময় দুটো ঘরে, একটা ঘরে ওই সাজ পোশাক, মানে নানা উইগ, আমি তোকে বলি, আমি এসে দেখেছি তখন কমল রায় কলা ভবনে, আগে থাকতো কলা ভবনে, ঠিক, কমল রায় তখন ওখান থেকে আমাদের গিয়ে ইস্যু করে নিতে হতো কি কি নিলাম। তারপরে চলে এলো এই দিকের ঘরে, আমাদের নাট্যঘরের মানে স্টেজের দিকে মুখ করে ডান দিকের ঘরে, ওইখানে দেবীদা তখন দায়িত্বে, ঠিক, দেবীদা এলেন, তখন ওই দেবীদাকে বলতে হতো, দেবীদা আসতেন বা ওই ওনার এদের পাঠাতেন কাউকে, সে এসে কাগজে লিখে সই করে নিতাম, আবার ফেরত দিতে হতো। ওই একটা ঘর, আর উল্টো দিকের ঘরটা সেই আলো, আর আলোর তার ফার সব, আর ওই সেই বড় বড় সেই, আর দুটো হচ্ছে তোর গ্রিন রুম, ওই বাথরুমের গায়ের দিকে দুটো গ্রিন রুম, এটা দেখেছি আমি, সেইগুলো যাই হোক। আর তখন তো নাট্যঘরে হাউলিং প্রচন্ড হতো। বলি 1986-এ যখন গুরুদেবের 125তম জন্মোৎসব পালন হবে, আমাদের তো একটাই জায়গা নাট্যঘর, তা কি করে হবে হাউলিং? তখন দেখলাম ওই ডেকোরেটরকে দিয়ে চটের সিলিং বানানো হলো। চটের না খলপা? না, খলপাটা পরে। আচ্ছা, প্রথমে চট। চট। আচ্ছা, আর যেটা করা হলো, তুই দেখবি স্টেজের সামনের দিকে একটা অংশ পরবর্তীকালে এক্সটেনশন হয়েছে। ওটা তো সেই তৃপ্তি মিত্র যখন ডাকঘর করেছিল। না, এটা ওই 86-এ, কারণ তখন তাসের দেশ হবে, তো স্টেজ বড় লাগবে, তো সেই জন্য এক্সটেনশন হলো ওই স্টেজে। এখন ওখানের মধ্যে সুধীর একটা আঁকা এখন আছে, সামনে আঁকা আছে। না, তুমি তো তৃপ্তি মিত্রের, না, ডাকঘরে আমি ছিলাম, তৃপ্তি মিত্রের ডাকঘরে আমি ছিলাম না। তার কারণ একটা ছিল, আমি গিয়েছিলাম, কিন্তু আমার তখন একটা পারিবারিক কাজ থাকার জন্য, কারণ তৃপ্তি মিত্র পরিষ্কার বলে দিলেন যে আমার এখানে 5টা মানে 5টা,
4:59 নয়, 5:01 নয়। আমার মনে আছে তোর সুধার পাঠ করছিল আমাদের এর মেয়ে, বোধ হয় ইকোনমিক্সের অনুপম দার মেয়ে, কিন্তু ওনাকে কলকাতায় যেতেই হতো, অত ছোট মেয়েকে ছেড়ে যাবেন কোথায়, কি করে? তখন উনি বললেন না, ওকে কিন্তু রিহার্সালে আসতেই হবে। শেষ পর্যন্ত করলো দীপাদির মেয়ে, ওর নামটা আমি ভুলে গেছি, আমাদের বুঝতে পেরেছি, মানে টুকুদার, হ্যাঁ টুকুদার ভাইজি ওই করলো। আর আমি ওই জন্যই মানে ওনার এটা শুনে সত্যি কথা, এটা না কারণ তুমি ছিলে কিনা আমার তো মনে নেই, অম্বুজদা সুদীপ, না আমি গিয়েছিলাম, আমরা মানে তোর যে যখন ওরা বাঁচেন তখন আমরা সবাই গেছিলাম, কিন্তু উনি পরিষ্কার বলে দেওয়ার পরে আমি দেখলাম যে না, মানে উনি যে একটা নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলেন, এটা তো সবার জন্যই দরকার, তাই জন্য আমি আর যাইনি। আমি পরে ওই কুমার রায়টায় যখন করিয়েছেন তখন থেকেছি, কিন্তু তৃপ্তি মিত্র ডাকঘরে যাইনি, ও তো 2টো শো করতে হয়েছিল সেবার। কিন্তু নিয়মিত একটা সময় বিশ্বভারতীতে নানান রকম শিল্পীরা যেমন এসছেন, বাইরে থেকে নাটকের দল এসছে অভিনয় করতে। তোমার নিজের অভিজ্ঞতায়, তোমার ব্যক্তিগত বলছি আর কি, খুব মনে রাখার মতো কি আছে বলো? মনে রাখার মতো তো পণ্ডিত যশোরাজ এসেছিলেন একবার, হ্যাঁ সেটা তো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ করেছিল, হ্যাঁ ফলে আমরা সঙ্গে ছিলাম, কোনো অসুবিধা হয়নি। আর আমার একটা আজও ভুলতে পারি না, সেটা হচ্ছে পণ্ডিত শিবকুমার শর্মা। পণ্ডিত শিবকুমার শর্মা এলেন, ওটা বোধহয় বিশ্বভারতীর 75 বছর ছিল, তো ওনাকে নিয়ে আসা হলো। আমি সন্দীপ বসু সর্বাধিকারী, সন্দীপ তখন কর্মী মণ্ডলীতে খুব ভালোভাবে যুক্ত, আর আমার সঙ্গে তোর খুব ভালো সম্পর্কও ছিল। আমরা দুজনে ওনাকে নিয়ে ঘুরতে আরম্ভ করলাম যে কোথায় থাকা যায়। তো আমরা প্রথমে গেলাম রতনকুঠি। তার রতনকুঠি দেখলেন উনি, বললেন আপনাদের আর কোনো জায়গা আছে? তা আমরা নিয়ে গেলাম পূর্বপল্লী। পূর্বপল্লীর অবস্থা তখন তো ভালো নয়, রতনকুঠির অবস্থাও তখন খুব ভালো নয়, কিন্তু ওনার জন্য টুরিস্ট লজে একটা ঘর রাখা হয়েছিল। সন্দীপ বললেন যে এটা ছাড়া আমরা টুরিস্ট লজে একটা ঘর রেখেছি, আপনি চলুন, আপনি ওখানে থাকবেন। আমার আজও ভুলতে পারবো না, উনি বললেন যে না, আমি তীর্থক্ষেত্রে এসেছি, আমি আপনাদের যে আবাসন আছে আমি সেখানেই থাকবো। সেখানে থাকলেন, এবং তোর বিশ্বাস করবি না, মানে তখন আমার কন্যা ছোট, তাকেও নিয়ে গেছি। উনি বাজাতে বসলেন, রাত্রি 9টায় শেষ হলো প্রথম, নিয়ে লোকে অনুরোধ আরও বাজান। তখন উনি বললেন আপনার আমাকে 10 মিনিটের সময় দিন। উনি একটু উঠে বোধহয় বাথরুম টাথরুম গেলেন, একটু মুখে জল টল দিলেন, আবার বসলেন, একবার 10:30 পর্যন্ত প্রায় বাজিয়ে গেলেন। আর আমি ওটা জানি যে উনি যখন ওই তোর যাওয়ার পরে ওনাকে একটা পাথেয় দেওয়ার যখন কথা বলা হলো, সন্দীপ যখন বলল যে এটা, উনি বললেন হাত জোর করে যে আমি গুরুদেবের তীর্থক্ষেত্রে এসেছি, আমি এখানে পয়সা নিতে পারবো না। তখন ওনাকে অনুরোধ করে ওই নিখিল ব্যানার্জি স্মৃতি সংসদের একটা ওই লেকচারের ছিল, সেইটা অনেক কষ্টে দেওয়া গিয়েছিল। মানে এটা মানে ভোলার নয়, মানে এই যে পণ্ডিত। আবার তোর এই যখন এলেন রবিশঙ্কর, যখন এলেন রবিশঙ্করের জন্য কিন্তু আমরা মেয়েকে নিয়ে যখন, হ্যাঁ মেয়েকে নিয়ে যখন যেটা হলো পাঠভবনের ওইখানে, তো আমরা সে তো বোধহয় রোটারি ক্লাব এরা সব ওই সেই কাট ফাট করেছিল, তো আমরা ওনাকে নিয়ে গেলাম। তো বিভিন্ন জায়গায় দেখালাম, আমাদের রতনকুটি, তখন রতনকুটি একটু বেটার, তো উনি পছন্দ হলো না মানে ওনার স্ত্রী আমাদের সঙ্গে ঘুরছিলেন। তো গিয়ে তারপরে মার্ক মিডোজে উনি থাকলেন, হ্যাঁ তারপরে তো অনুষ্ঠান করলেন, চলে গেলেন। আরেকটা ঘটনা আমার মনে আছে, তখন অজিত পাজার মন্ত্রী আমাদের এখানকার, অজিত পাজার একটা নাটকের গ্রুপ ছিল, উনি করতেন রামকৃষ্ণ। তা এলেন, ওটা খুব সম্ভবত চৈত্র মাসের শেষ, বাইরে স্টেজ হয়েছে, গৌর প্রাঙ্গণে হবে ইত্যাদি। অনিল পাজা কিন্তু পরে আসবেন, এখানে সব রেডি, উনি একবারে রেডি হয়ে এসে স্টেজে উঠবেন। এদিকে প্রবল তোর কালবৈশাখী, সব লণ্ডভণ্ড। দিলীপ সিনহা তখন বোধহয় উপাচার্য, উনি তখন আমাদের সবাইকে ডাকলেন। সন্দীপ ছিল, এই ছিল স্নেহাদ্রি টিয়ারি, ওরা স্নেহাদ্রিরা তো বেশ বলশালী ছিল আমাদের মধ্যে। তো বললেন যে অনুষ্ঠান তো করতেই হবে, কি করা যাবে? বলে নাট্যঘরে যাও। কিন্তু নাট্যঘরে তখন চলছে স্কুল সার্টিফিকেট পরীক্ষা, সেই আগেকার সেই লম্বা খাওয়ার টেবিল, বিয়েবাড়ির টেবিল, তো কি করা যায়? তখন এরা বললেন যে ঠিক আছে, আমরা ওই এক কাজ করি, গিয়ে মাঝখানটা ফাঁকা করি,
ওই দুপাশে টেবিলগুলোকে রোল ধরে ধরে রেখে দিয়ে মাঝখান ফাঁকা করে বসা হলো। উনি এলেন, অনুষ্ঠান করলেন, খুব ভালো অনুষ্ঠান হয়েছিল। এরপরে ওই রাতেই আবার আমরা সবাই লেগে পড়লাম, ওই যে যেখানে টেবিল ছিল চেয়ার সাজিয়ে দিয়ে চলে গেলাম। মানে ছেলেরা বুঝতেও পারলো না যে ওখানে আগের দিন সব ডিসমেন্টাল হয়েছিল, আবার নতুন করে করেছিল। এগুলো না একটা মানে কি বলবো, মানে অদ্ভুত অদ্ভুত ঘটনা এত ভালো মনে আছে আমাদের। আমার মনে আছে 1986 সালে যখন গুরুদেবের জন্ম, তোর 125তমতে নাট্যঘরে তাসের দেশ হচ্ছে, এত ভিড় হলো যে তোর মাইকে তারটার ছিঁড়ে গেল একদম। হ্যাঁ, নিয়ে সেটা এক সাংঘাতিক ব্যাপার। পরে আবার অনুষ্ঠান করতে, তখন নিমাই সাধন বসু, তো অনুষ্ঠান হয়। তারপরে উনি ব্যবস্থা করলেন, কলকাতায় হলো, এ হলো, তারপরে বিভিন্ন জায়গায় হয়েছে। হ্যাঁ, আমার একটা সৌভাগ্যই বলবো যে ওই সময় পরিতোষদা আমাকে সদাগর পুত্র করেছিলেন, এবং আমি বোধহয় প্রলং টাইম ধরে, মানে ওইখান থেকে শুরু করে 150তম পার করে তবেই আমি থেমেছি। তারপরে মাঝে মাঝে যারা করছিল তাদের কোনো কারণে, যেমন সৌমেনা একবার পা ভেঙে যায়, ফলে আমাকে আবার গিয়ে স্টপ গ্যাপ হিসেবে করতে হয়। আমাদের কি নাম করিয়েছিলেন, অভিজিৎদা করিয়েছিলেন। তাতে তোর ওই যে কুমার বিজ্ঞান করতে পারিনি, আবার আমাকে গিয়ে ওখানে স্টপ গ্যাপ হতে হলো। এইটা আমি দীর্ঘকাল ধরে করেছি। না না, তুমি সব জায়গায় যে সেই সর্বঘটে বিল্লপত্র, যেখানে কোথাও না, তবে একটা জিনিস মনস্বীকার্য, মানে এই যে শ্রীনিকেতনে কাজ করার জন্য না আমাদের ম্যানুয়ালি কাজ করতে হতো, তো ফলে আমাদের কোনো অসুবিধা হয়নি। ঠিক। আর সত্যি কথা বলতে অনেকেই বলেন যে একটা বিমাতৃসুলভ মনোভাব, কিন্তু সত্যি কথা বলতে আমি শান্তিনিকেতনে কাজ করেছি পরম আনন্দে। ঠিক। আমার মনে আছে, এটাও একটা ঘটনা, সুপ্রিয়দা তখন পাঠভবনের অধ্যক্ষ, তো মনে থাকবে এক সময় সেই প্লেগ হলো, তখন সব্যসাচী ভট্টাচার্য উপাচার্য। প্লেগ হওয়ার জন্য তোর হস্টেল ভ্যাকেট করে দেওয়া হলো, কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান তো করতে হবে, ডিসেম্বর মাস, কি করা যাবে। আমি তো গানের দলের জন্য গেলাম, লাবুদি ছিলেন আর চিত্রাদি, গিয়ে বললাম, তো বললেন কোথায় ছেলে, কোথায় যে করবো, হস্টেল তো ফাঁকা। তা গৌতম দা ছিলেন, গৌতম ভট্টাচার্য, আমি গৌতম দা বলে চলুন সুপ্রিয়দার কাছে যাই। সুপ্রিয়দার কাছে গেলাম, সুপ্রিয়দা বলে আপনি একটু দরখাস্ত করুন যে 8ই পৌষ যে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান হবে, এটা হচ্ছে না সম্ভব, মানে আমাদের যে নিদর্শনপত্র দানটা হবে না, তো ওই অনুষ্ঠানের জন্য গানের ব্যবস্থা করতে আপনি একটু লিখিত দিন। আমি বসে বসে লিখে দিলাম, দিয়ে তারপরে উনি ওটাকে একটা লিখে ওরা একজন পিয়নকে দিয়ে ওই দিকে পাঠিয়ে দিলেন। দিয়ে আমরা কি একটা দেখতে যাচ্ছি, আমি আর গৌতম দা, দেখি চিত্রাদি আর লাবুদি আসছে। চিত্রাদি বলছে, এই যে দুজন, হ্যাঁ এদের ছাতা ফেটা করতে হবে। হ্যাঁ, সুপ্রিয়দা কি লিখেছেন দেখলো সুপ্রিয়দা লিখে দিয়েছেন, অনাবাসিক ছাত্রছাত্রীদের দিয়ে গান করানো হোক। বলে চললাম অনাবাসিক ছাত্রছাত্রী খুঁজতে। অনুষ্ঠান হলো। মানে এই যে জিনিসগুলো, মানে এইরকম সহযোগিতা যে কিভাবে পেয়েছি বলা যায় না। সুপ্রিয়দা তো ভীষণ, পরবর্তীকালে সে চঞ্চলদা, বধিরূপা যারাই কাজ করেছেন, আর এমনিতে সুধি। আমার আরেকটা মনে আছে, এখানে যে তুমি ছিলে না বললে তো হবে না, সেই আমরা সমস্ত আলপনা দিলাম, ভিজে নষ্ট হয়ে গেল। তোর হস্টেলে বসে, এখন আমার বাড়িতে কিন্তু তার রোল আছে, ওই যে সেই পেপার রোল করে ওই লাইব্রেরিতে বসে বসে এঁকে তোর তুই ছাত্র দিনে সকালে পেরেক পিটিয়েছিলি, আমার মনে আছে। আবাসিক জীবনের এগুলো তো, হ্যাঁ, মানে সত্যি কথা বলতে কি, এই ইনভলভমেন্টটা আমি আমার সময়ে অনেককে দেখেছি সাংঘাতিকভাবে ইনভলভ। হ্যাঁ, মানে বিশ্বভারতীতে ইউথ ফেস্ট হচ্ছে, মানে অদ্ভুত লাগছে। সন্দীপ একজন জমাদারকে পেছনে বসিয়ে কোয়ার্টারে ছুটে বেড়াচ্ছে বাথরুম পরিষ্কার করিয়ে। হ্যাঁ, তারপরে বিছানা পাচ্ছে, মানে সন্দীপ বলছি আমি সন্দীপ বসু সরবেন। আচ্ছা, আর এই সন্দীপ মানে সাধু, সেও হেল্প করছে, তার কিন্তু কিছুই নেই, সে মালপত্র ফেলে দিয়ে চলে যেতে পারে। ধরো সন্দীপ সাধু বা তার বাবাও, ধরো মানে দেবদা নেই আজকে, তারা বোলপুরে ডেকোরেটরের ব্যবসা করেন ঠিকই, কিন্তু ধরো যে শ্রদ্ধা এবং আন্তরিকতা, না এই তুলনা তাই বাবলুদার ছেলে মাধব, মাইকেল, আলু মাইকেল, এরা যে এত সুন্দর ভালোবেসে নিষ্ঠার সঙ্গে, শুধু ব্যবসা করতে গেলে এটা হয় না, এটা ব্যবসা। এবং ধরো আমাদের কাছে আমি যেটা শুনেছি, তোর এই যে মন্দিরে মাইক দেওয়ার যা পয়সা পায়, ওর এই গাড়িতে আনার খরচে ওঠে না, কিন্তু ওরা সেই
করেই যাচ্ছে। একটা দায়িত্ববোধ ওদেরও আছে, এবং সেটা বলছি আমাদের কাছ থেকে, মানে আমি বলছি মানে তোমার মতো যারা ধরো দায়িত্বে থেকেছেন তাদের কাছ থেকে একটা সম্মান ভালোবাসা পেয়েছে, সেটাও তো। হ্যাঁ, ওরা সত্যি আমাদের খুব এও করে, ওরাও সম্মান করে। তারপরে কি আর একটা ব্যাপার কি, যে তোরও যে ইনভলভমেন্ট ছিল না তা তো নয়, কারণ আমি তো দেখেছি, আমার মনে আছে তখন সুজিত বসু উপাচার্য, তখন বিশ্বভারতী কিন্তু ছুটি হয় 25শে বৈশাখের পরে। আগে ছুটি হতো, 1 মে ছুটি হয়েছে। হ্যাঁ, তখন হয়ে গেছে 9। হ্যাঁ, মানে 25শে বৈশাখটা ছুটির মধ্যে পড়ে যেত। এবার ছুটিটা মানে ছোট হয়ে গেল করে 9 মে থেকে 25শে বৈশাখ পার করে তারপর ছুটি হতো। এবারে ধরো 1 বৈশাখ যে মানে জন্মোৎসব যেটা হতো, মানে যেটা পুরনো ঘন্টা বেলায় জন্মোৎসবটা, তাহলে তো 25শে বৈশাখে হবে। তাহলে 1 বৈশাখে সুজিত বসু বললেন যে যখন খোলা তখন ওটা তো জন্মোৎসব হবে, এটার তাহলে কি নাম হবে? তখন আমার মনে আছে তুইও ছিলি দাঁড়িয়ে, তুই বললি এটাকে আমরা বর্ষবরণ বলি, মানে সেই বর্ষবরণই আগেও চলছে। তুমি তো দীর্ঘদিন এই উপাসনা গৃহের মানে ধরো এই যে কে মন্দির মানে পরিচালনা, মানে তখন একটা ছিল মন্দির কমিটি বলেছিল, তুমি দীর্ঘদিন করেছো। এই যে ধরো এই কাঠামো যেটা, মানে প্রথমে একটা গান হবে, তারপর সবাই উঠে দাঁড়িয়ে মন্ত্রপাঠ করবে, তারপর আরেকটা গান হবে, তারপর যিনি দায়িত্বে আছেন পাঠ করবেন, নির্বাচিত অসতমা সদ্গময় বলে শেষ করবেন, আবার একটা গান হবে। এই যে কাঠামো, এটা কি তুমি জবে থেকে দেখছো? আমি একই আছে। তবে একটা বলি, আগে একটা সাইক্লো স্টাইল দেওয়া থাকতো মন্ত্র ইত্যাদি বলে, পরবর্তীকালে অনেক পরে, মানে আমি তখন এখানে মানে রিটায়ারমেন্টের পরে উপাচার্যের অফিসে ওই এগুলো দেখছিলাম অনুষ্ঠানের দায়িত্ব, তখন আমাকে নন্দিতাদি বললেন যে চন্দন, আমি একটা এরকম দিয়েছিলাম যে এই যে তোমরা একটা দাও, এর থেকে না যিনি নতুন করবেন তিনি কিছু বুঝতে পারেন। আমি একটা দিয়েছিলাম যে পুরো মন্ত্রটা ইত্যাদি করে, তা আমি তখন ব্রতিন আমাদের পিআর অফিসে ছিল, ব্রতিন বললো হ্যাঁ একটা দিয়েছিলেন বটে, খুঁজে বার করলো করে। এখন তো অন্যরকম হয়ে গেছে, কিন্তু লাস্ট প্যান্ডেমিকের আগে পর্যন্ত ওইটাই যেত, একেবারে পুরো মন্ত্র ওপরের প্রথম যে পিতানসীটাও পুরো বলা থাকতো, শেষে যে আমাদের শেষ যে মন্ত্রটা অসতমা সদ্গময় তারও পুরো বলা থাকতো। এবং উনি খুব সুন্দর লিখে দিয়েছিলেন যে তোর ওই মহর্ষি বা গুরুদেবের লেখা থেকে 7-8 মিনিটের একটা পাঠ, এগুলো খুব সুন্দর করে একটা হতো। এবং ওই কমিটিটা তোর ছিল আহ্বায়ক ছিল পিআর। হ্যাঁ, এই মুহূর্তে আমার যতদূর মনে হচ্ছে এই কমিটি আর নেই। আচ্ছা, তুমি তো ধরো এই দীর্ঘদিনের মধ্যে অনেক উপাচার্যকে দেখেছো। হ্যাঁ, মানে ধরো এই যে অম্লান দত্ত থেকে তারপর নিমাই আমি দেখেছি তখন হচ্ছে সুরজিৎ সিনহা। না, আমি বলছি যে ওই কাজ করেছো খুব, ওই যে যখন 60 বছর পূর্তি ইত্যাদি, তার আগে থেকে আমি কোনো মানে প্রশংসা নিন্দের তো ব্যাপার নয় বা সমালোচনা, মানে বৈশিষ্ট্য আমার তো আমি যাদের পেয়েছি তাদের মধ্যে অম্লান দত্ত ছিলেন খুব নিয়ম মাফিক। হ্যাঁ, তারপরে নিমাই সাধন বসু এসেছিলেন, তিনি কিন্তু সকলকে চিনতেন, সকলের সঙ্গে মিশতেন। এবং আরেকটা জিনিস ছিল আমার মনে আছে, পরবর্তীকালে উপাচার্যরাও এটা মেনটেন করেছেন, যে এই যে ধর 8ই পৌষের কে আসবেন, 9 পৌষে কে খ্রিস্টোৎসবের মন্দির নেবেন, উপাচার্যরা কিন্তু কর্মী মণ্ডলীর এদের সঙ্গে বসে, আমিও গেছি, গৌতম দা দীর্ঘদিন, তারপরে মাস্টার দা, এদের সবার সঙ্গে গেছি, ওইখানে বসে কিন্তু ঠিক হতো, ওরা করতেন, মানে তাদের সঙ্গে যোগাযোগ করতেন, ফোন নাম্বার নিতেন, তাদের সম্মতি হলে, যোগাযোগ তো অত সহজ ছিল, সম্মতি পেলে তারপরে যেটা হতো সেটা মজার, আমাদের এখান থেকে উপাচার্যের চিঠি নিয়ে যেতে হতো, তার বাড়িতে গিয়ে দিয়ে আসতে হতো। হ্যাঁ, তার এখানে থাকার ব্যবস্থা করতে হতো। এটা মোটামুটি চলেছে তোর ধর এ পর্যন্ত, সুশান্ত দত্তের প্রথম পর্যন্ত চলেছে। হ্যাঁ, এখন আর বোধহয় ওই ফোনেই যোগাযোগ হয়। আমার মনে আছে আমি গেছি, অনেকেই বাড়ি যেতে হয়েছে, এবং মানে আগে সন্দীপরা যেত, তারপরে আমি নবনীতা দেব সেনের বাড়ি গেছি, আমি শোভাপ্রসন্নের বাড়ি গেছি, তখন শোভাপ্রসন্ন ওই শিয়ালদার কাছে ওনার স্টুডিওতে, তারপরে রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের বাড়ি গেছি, তারপর স্বস্তিকার বাবা মানে গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়ের কাছে গেছি, এরকম সবার কাছে যেতে হতো, গিয়ে আমাদের প্রত্যেককে আমন্ত্রণ জানিয়ে আসতে হতো, এবং তাদের এখানকার ফেরার টিকিট রাখা, তারপরে তোর ওই রতনকুটিতে থাকার ব্যবস্থা। এবং একটা খুব ভালো জিনিস ছিল, একজনকে অ্যাটাচ করে দেওয়া হতো, যে দেখতো যে তার খাওয়া দাওয়া সব ঠিকঠাক হচ্ছে কিনা, এগুলো ছিল। পরবর্তীকালে ধর অম্লান দত্ত যেমন খুব স্ট্রিক্ট ছিলেন,
আর নিমাইশাদন বসু ভীষণ খোলামেলা ছিলেন, পরবর্তী দিলীপ সিনহাও খুব খোলামেলা ছিলেন। আর এ ছিলেন অমায়িক জেন্টলম্যান, তিনি হচ্ছেন সব্যসাচী ভট্টাচার্য। মানে অত জেন্টলম্যান আমি দেখিনি। 3 বছরে তারপর উনি পারলেন না করতে, কিন্তু উনি সবথেকে মানে উনি কিরকম মানুষকে সম্মান করতেন। একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের ব্রজদাকে তো তুই চিনতি, ব্রজদা চলে গেলেন সংস্কৃতের। উনি ব্রজদার মারা যাওয়ার পরে, যেদিন ব্রজদা মারা গেলেন সেদিন সকালেই চলে এলেন, সেটা ছিল 22শে ডিসেম্বর। হ্যাঁ, তো উনি বললেন যে আমি এই মেলাটা চলে যাক, সব খুলুক, ব্রজদার জন্য একটা উপাসনা হবে, শান্ত উপাসনা হবে, আমি তাতে পৌরোহিত্য করব এবং শিক্ষাসত্ত্বের ছেলেমেয়েরা গানে অংশগ্রহণ করবে, আমি গান পাঠিয়ে দেবো। সেই প্রথম কিন্তু আমার দেখা শিক্ষাসত্ত্বের ছেলেমেয়েদের উপাসনা মন্দিরে গান। এখন তো রেগুলার হয়ে গেছে, তখন শিক্ষাসত্ত্ব কিন্তু মন্দিরে যেত না, পাঠভবন যেত, উচ্চ শিক্ষা যেত, আর পল্লী সংগঠন বিভাগ যেত না। শিক্ষাসত্ত্ব, পল্লী সংগঠন বিভাগ, বিনয় ভবন এরা পরে আন হয়েছে। হ্যাঁ, এতে তারপরে তো এও মানে সুজিত বসুও কিন্তু খুব জেন্টলম্যানই ছিলেন। তো আমার মনে আছে যে কোনো কারণেই হোক শিক্ষাসত্ত্বে পয়লা বৈশাখের অনুষ্ঠানে তো অংশগ্রহণ করা বন্ধ হয়ে গিয়েছিল। তো তারপরে আমরা যখন একটা মিটিংয়ে ওনাকে বললাম, উনি বললেন না, তাহলে তো শ্রীনিকেতনের রিপ্রেজেন্টেশন থাকছে না, তাহলে শিক্ষাসত্ত্বে থাক। ওই কিন্তু তখন আবার অসুবিধা কি, ওই সময় তো বড়দের পরীক্ষা, ওই ছোটদের দিয়ে তখন গান দেওয়াতে এইভাবে শুরু হলো। আরেকটা ব্যাপার বলতো চন্দনদা, এই যে পয়লা বৈশাখ সন্ধ্যেবেলা পাঠভবনের ছাত্রছাত্রীরা একটা নৃত্যনাট্য, গীতিনাট্য, না এখন অল্টারনেট হয়েছে, না আমি বলছি যে আগে করতো, তারপরে 1 বছর পাঠভবন 1 বছর শিক্ষাসত্র, যেটা পরে যখন 25শে বৈশাখ অব্দি খোলা হয়ে গেল, তখন পয়লা বৈশাখ পাঠভবন, 25শে বৈশাখ শিক্ষাসত্র, পরের বার আবার পয়লা বৈশাখ এইভাবে। তাই বলছি এইটা পাঠভবনের এই যে উপস্থাপনা, এইটা শুরু হয়েছে ধরো আমার ধারণা 79-80 এরকম। কিন্তু শিক্ষাসত্র এটা করতে শুরু করেছে কোন সময় থেকে? শিক্ষাসত্র করতে শুরু করেছে তোকে বলি, যেটা হচ্ছে গুরুদেবের 150তম, যেটা মানে 11 সালে তোর মনে থাকবে, সেটা কিন্তু শিক্ষাসত্র একা করেনি, পাঠভবন শিক্ষাসত্রের যৌথ ছিল। হ্যাঁ ঠিক, ওখানে ছিলাম। পাঠভবন শিক্ষাসত্রের যৌথ ছিল 25শে বৈশাখ, বাল্মীকি প্রতিভা। তো ওটা দুবার হয়েছিল পরপর, মানে বাল্মীকি প্রতিভা নয়, মানে দুবার যৌথ হয়েছিল। পরবর্তীকালে ওই আলাদা আলাদা হয়ে যায়, সহজ হয়নি। আর পাঠভবনের আগে ছিল ওই সময়টা না, বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা গাইতেন, ওইটা আমার দেখা, মানে দ্বিজেন মুখোপাধ্যায়, তারপরে পাঠভবন হলো। তো উপাসনা গৃহে আমাদের সেই অর্থে আমারও কর্মজীবনের শেষ দিকে এই যে আমাদের বিদ্যুৎ চক্রবর্তী মশাই যখন এসেছিলেন, কোথাও একটা উপাসনা গৃহে, মানে বাকি তার কাজকর্মের ধরন নিয়ে, প্রশাসনিক ইত্যাদি সবটা নিয়ে তো আলাদা করে কিছু তোমার সমর্থনযোগ্য, কারোর কাছে লাগবে, কারোর কাছে পছন্দ হবে না, ওই নিয়ে কিছু বলার নেই। কিন্তু অনেকের মনে হয়েছে যে একটা কোথাও উপাসনা গৃহের যে একটা বিশেষ মর্যাদা, সেটা কোথাও ক্ষুণ্ণ হচ্ছে। তোমারও ধর মনে হচ্ছে? আমার মনে হচ্ছে, আমি বলি এক্ষেত্রে তোর, আমরা যে তুই যে কমিটির কথা বললি, সেই কমিটির লিস্টে পুরোটা হয়েছিল যখন আমাদের লকডাউন হলো তার আগে পর্যন্ত। হ্যাঁ, তখন পর্যন্ত কিন্তু উনি উপস্থিত থাকতেন, কিন্তু কোনোদিন কোনো কথা বলেননি একেবারে। তুইও তখন ছিলি, উনি কিন্তু তখন নিজে কোনো বক্তব্য রাখতেন না। এই ঘটনাটা ঘটলো কিন্তু প্যান্ডেমিকের পরে, যখন আবার লকডাউনের পরে, যখন লকডাউনের মাঝেও উনি কিন্তু মন্দির টন্দির করিয়েছেন, হ্যাঁ, কিন্তু মানে যখন একটু শিথিল হয়েছে, তারপর থেকে এটা শুরু হলো। তো মনে থাকবে যে উনি যারা করোনা যোদ্ধা তাদের দিয়ে করাতে আরম্ভ করলেন, এবং সেই সময় থেকে বলতে আরম্ভ করলেন। কিন্তু তখন আমি আর তখন যাইনি, কারণ আমি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলাম। তো তখন থেকে আমার যেটা মনে হয়েছে যে উনি ওই সময় থেকে, উনি প্রথম দিকে কিন্তু শুনেছি উনি বলতেন যে যাকে এনেছেন তাকে কেন এনেছেন। পরবর্তীকালে ওইটা ওনার একটা মঞ্চ হলো, যেখান থেকে উনি সকলের সম্পর্কেই সমালোচনা আরম্ভ করলেন, কিন্তু উনি ওই জায়গাটাকে ব্যবহার করলেন। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে তোর এদের দেখ, মানে আমার যেটা সব থেকে খারাপ লাগতো, সেটা হচ্ছে পাঠভবনের ওই শিশুদের কাছে
এই কথাগুলো বলার অর্থহীন বলে আমার মনে হয়েছে। কারণ ওরাই তো মূল শ্রোতা, এবং ওরা কিন্তু দেখেছে যে আমাদের প্রতি ওনার কি মনোভাব। আজকে হয়তো ওরা বুঝবে না, কিন্তু একটা সময় যখন বড় হবে ওরা, তখন কিন্তু বুঝতে পারবে যে এটা মানে অনেকে ওরা চেনে, তাদের সঙ্গে মিলবে না। তো যাই হোক, এখন তো শুনছি আবার এতে ফিরে এসেছে। এবং এই প্রসঙ্গে একটা তোকে ধরিয়েও দিই, তোর মনে থাকবে যে শিক্ষা সত্রের যে শতবর্ষ হলো, মানে সূচনা হলো আর কি 1 জুলাই 2023, কিন্তু সেখানেও উনি একটা কথা বললেন। সেই কথাটা পেপারে প্রকাশ হলো, যে মাস্টারমশাইদের সম্পর্ক বললেন, প্রকাশ হলো বলে উনি বললেন ওটা নাকি উনি ইন হাউস বলেছিলেন। এতগুলো ছাত্রছাত্রীর সামনে যেখানে ওই অনুষ্ঠানে অভিভাবকরা আছেন, সেটা তো কোনো ইন হাউস হতে পারে না। তার ফলশ্রুতিটা কে হলো, পরের দিন রেজিস্ট্রার এসে বলে গেলেন ওরা যে বোধহয় চণ্ডালিকা কি একটা হচ্ছিল নৃত্যনাট্য, সেটা হবে না। মানে ভিকটিম হলো বিশ্বভারতী। একটা রেডিও প্রোগ্রাম ছিল, হ্যাঁ, একটা শান্তিনিকেতনে, একটা শ্রীনিকেতনে। হ্যাঁ, এই মুহূর্তে নতুন রেকর্ডিং হয় বলে আমি শুনিনি, ওই পুরনোগুলোই চলে। তার মানে সেটা বন্ধ হয়ে গেছে। আরো একটা বড় কাজ হয়েছিল, সেটা হচ্ছে তখন স্বপন দত্ত উপাচার্য রেডিও থেকে ওরা বিশ্বভারতীকে অফার করেছিল প্রতিদিন 8 ঘন্টা করে অনুষ্ঠান করা। তা এটা কিন্তু বিশ্বভারতীর পক্ষে ফিজিবল ছিল না। আমরা বলেছিলাম যে এটা একটা ইউনিভার্সিটির পক্ষে প্রতিদিন 8 ঘন্টা করে একটা রেডিও প্রোগ্রাম অনুষ্ঠান করা সম্ভব না। ওই তারপরে তখন এই দুটো চলছে, কিন্তু সেটা আলটিমেটলি দাঁড়ায়নি। কিন্তু এই দুটোটাও বোধহয় এই মুহূর্তে হয় কিনা আমি জানি না। এটাও একটা তোর এই কমিটি, তবে বেতারের অনুষ্ঠান আগে বোধহয় এরকম টার্মে বা বছরে, সে মনে হয় সঙ্গীত ভবনের ওখানে একটা, না সেটা হতো তোর বলে প্রতি বুধবারে শ্রীনিকেতনের অনুষ্ঠান তো একটা, আর প্রতি মাসের 4th সোমবার সেটা বিশ্বভারতীর অনুষ্ঠান। ঠিক ঠিক, ওইটা ওই সঙ্গীত ভবনের, হ্যাঁ, ওখানে তখন রেকর্ডিং হতো, স্কুলে ওরা রেকর্ড করে নিয়ে যেয়ে চালাতো। আর শ্রীনিকেতনেরটা হতো প্রতি বুধবার, যেটা জ্ঞানদা, ব্রজদা এরা চালাতেন। আর এটা ছিল বিশ্বভারতীর অনুষ্ঠান। এটা হচ্ছে প্রতি মাসের 4th সোমবার। হ্যাঁ, ওটা রাত্রে হতো। হ্যাঁ, ওটা কিন্তু এই আমাদের এই ঘন্টা দিয়ে শুরু হতো, ঠিক ঠিক, এই অনুষ্ঠানটা। শ্রীনিকেতনের একটা ঘন্টা দিয়ে শুরু হতো না, কিন্তু বিশ্বভারতীর অনুষ্ঠান বলে ঘন্টা দিয়ে শুরু হতো, 8 ঘন্টার একটা অনুষ্ঠান। এবারে পরবর্তীকালে কিন্তু এই যে এখানে শান্তিনিকেতন কেন্দ্রে রেকর্ড করে, ওটা দুটোরই দুটো সময় ছিল। শান্তিনিকেতনের একটা সময় ছিল, শ্রীনিকেতনের একটা সময় ছিল। আমার কাছে বোধহয় সে খুঁজলে কাগজ পাওয়া যাবে কোনটা কখন। না, তুমি শোনো, লিখতে শুরু করো, পরবর্তী প্রজন্মের জন্য এত জরুরি হয়ে যাচ্ছে। নীলাঞ্জন চেষ্টা করেছিল, নীলাঞ্জন যেমন আমাদের বললো যে দেখো তোমরা তো আস্তে আস্তে সরে যাচ্ছ, নতুনদের কাছে একটা কিছু যদি এরকম, যেমন আমাদের পৌরোহিত্য করার জন্য একটা বই থাকে, আমাদের যে বিশ্বভারতীর এই স্থায়ী অনুষ্ঠান যেগুলো আছে, মানে মন্দিরের রীতি, তারপরে ধর 8 পৌষের রীতি, 7 পৌষের রীতি, 9 পৌষে কি হয়, শ্রীনিকেতনের অনুষ্ঠানগুলোতে কি হয়, এগুলো নিয়ে আমি কিন্তু দিয়েছিলাম, ও করবো ভেবেছিল। আলটিমেটলি রবীন্দ্র ভবন থেকে হয়ে ওঠেনি। কর্মী মণ্ডলীর বর্তমান এদের আমি বলেছি যে 8ই পৌষ সকালে আমি যাইনি, কিন্তু আমার দেখে মনে হলো 8ই পৌষ সকালে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান তো হচ্ছে ওই নবীন প্রবীণ, যেটা দ্বীপ সমর্পণ। তুই বহুদিন মন্ত্র পড়েছিস, তুই জানিস যে ওইখানে 2টো প্রদীপ রাখা থাকে, একটা পঞ্চপ্রদীপ আর একটা যে সিঙ্গেল প্রদীপটা দিয়ে উপরের প্রদীপটা ধরিয়ে তারপরে পঞ্চপ্রদীপ, এবং সেই থালায় থাকে একটি সপ্তপ্রদীপ, সেইটি প্রবীণ নবীনের হাতে সমর্পণ করেন। বহুমুখী, আমার যেটা মনে হয়েছে এটা সিদ্ধান্ত বহুমুখী জ্ঞানের শিক্ষা তার হাতে তুলে দেওয়া হলো। হ্যাঁ, এখন কিন্তু সেইটা হয়নি। তারা অবশ্য অন্য একজনের নাম বললো যে এটা তো তাদের, এটা শোনো, মানে গোড়ামির ব্যাপার নয়, কিন্তু যেটা এটা সহজেই রক্ষা করা যায়, একটা আমরা শিখেছিলাম সুব্রাদির কাছ থেকে। কারণ আমি যখন শুরু করি তখন প্রথমে ছিলেন নলিনীদি পাঠভবনে, তারপরে সুব্রাদি দেখতেন। সুব্রাদির পরবর্তীকালে চুয়া এলো, কিন্তু আমি এদের থেকেই গেছিলাম। হ্যাঁ, এবং সুব্রাদি থেকেই আমরা শিখেছিলাম। নলিনীদিও বলতেন যে যখন অনুষ্ঠান চলবে, কোনো প্রয়োজন হলে যে মেয়েরা আছে অনুষ্ঠান মঞ্চে ওঠার জন্য, কেবলমাত্র তারাই উঠবে, তোমরা কোনোভাবেই উঠবে না। এখন সেইটাও দেখছি মানে মোটামুটি লঙ্ঘিত হয়ে যাচ্ছে, কোথাও একটা শ্রদ্ধা বোধ থেকে না এলে তো হবে না। সত্যি কথা বলতে কি, এগুলো না আমাদের কাছে
কি বলবো, আমি অত মন্দির টন্দিরের ভক্ত নই, কিন্তু মানে মন্দির বলতে দেবদেবীর মন্দিরের কথা বলছি, কারণ আমার বাড়িতে পুজো আর্চাও নেই, কিন্তু তার মানে এই নয় যে আমি পুজোয় যাই না, সব জায়গায় যাই বা পুজোয় পার্টিসিপেটও করি এতে। কিন্তু আমার যেটা মনে হয়েছে এইখানকার রিচুয়ালসগুলো পুজো বাড়ির যে সুন্দর একটা রীতি ফলো করে সেই রীতিটা মেনে হয়েছিল, এবং প্রত্যেকটার পেছনে একটা নির্দিষ্ট কারণ ছিল, যুক্তি ছিল। হ্যাঁ, যা এ করে যে এই যে নবীন প্রদীপ, তুই তো ভালো করেই জানিস যে নবীনের হাতে জ্ঞানের দ্বীপ সমর্পণ করে যাচ্ছেন ধারাবাহিকতা রক্ষা করার জন্য। হ্যাঁ, এবং আর একটা ছিল, এখনো আছে হয়তো, ওই দিন একজন বিদেশি ছাত্র রবীন্দ্র রচনা থেকে পাঠ করতে পারে। এটার কারণ হচ্ছে যে এই অনুষ্ঠানে যারা বাইরের ছাত্রছাত্রী এবং বাংলায় পাঠ করতো, মানে আন্তর্জাতিকতার একটা বিশ্ব নীড়, হ্যাঁ বিশ্ব যে বিশ্বভাবা থেকে একটা নীরব, এইটাকে মনে করার জন্য ওইটাকে ইনকর্পোরেট করা হয়েছিল। এবং এক্ষেত্রে বলি, এইটাতে তখন এই বিদেশি ছাত্র বেছে দিতেন সোমেনদা ছিলেন ওই ফরেন ক্যাজুয়াল পড়াতেন। হ্যাঁ, তারপরে গৌতমদা দেখতেন এটা। আমি পরে গৌতমদা আমাকে দায়িত্ব দিলেন, আমি মেলার দায়িত্ব পাওয়ার পরে গৌতমদা বলে জানতো একটা অসুবিধা হয়, ওরা অধিকাংশই খ্রিস্টান, ফলে ওরা ওই সময় থাকে না, চলে যায়, কারণ আগের দিন তো তাও দু একজনকে জোগাড় করতেন, উনি কোথায় ওরা থাকে নিয়ে আমরা যেতাম গিয়ে। গৌতমদা তো পাঠের অংশ বেছে দিতেন, হ্যাঁ অংশ বেছে দিতেন, দিয়ে আমি তো বাংলাটা নিয়ে যেতাম। এবার প্রথমে তো সোমেনদা করতেন, পরের দিকে অলিভাদি, দুজনে কেউই নেই, অলিভাদিরা ওরা প্রত্যেকে ওদের ভাষায় লিখত, লেখার পরে ওদের রিহার্সাল দিতে যেতাম ওদের বাড়িতে, সে কি খাওয়ানো, বুঝলি, ছাত্ররা ওরা তো বিভিন্ন জায়গায় ভাড়া থাকতো, সেই ওরা উচ্চারণগুলো ওদের ঠিক করে দিতে হতো, এবং তারা এসে বলতো বাংলায়, ওদের মতো উচ্চারণ করেই বলতে হয়তো, কিন্তু এই যে একটা সুন্দর আন্তর্জাতিকতা এবং অনুষ্ঠানে যে সকলেই করবে, যেটা এখনো আছে তোর এই আমাদের 25শে বৈশাখের যে জন্মোৎসব হয়, সেখানে রবীন্দ্র রচনা থেকে বিভিন্ন ধরনের গান হয়, সাঁওতালি ভাষা হয়, জার্মান এই ভাষা থেকে বিভিন্ন ভাষা থেকে অনুবাদ করে কবিতা পড়া হয়। এই জিনিসগুলো কিন্তু পুরোটা হচ্ছে এখানকার একটা রিচুয়ালস। এই রিচুয়ালসটাকে ভুলে গেলে কিন্তু চলবে না। এই তুই রিচুয়ালস বললি বলে আমার আর একটা মনে পড়লো, সেটা হচ্ছে এখন যে আমাদের কনভোকেশন হয়, বিশ্বভারতী সমাবর্তন হয়, সেটাও কিন্তু রীতিটা একদম বদলে গেছে। অ্যাঙ্কারিং আমরা কোনোদিন দেখি না, ওইটা তো একটা বিশ্বভারতীর কোনো অনুষ্ঠানে কোথাও ছিল না। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি, গল্প কথা মতো মনে হবে, ঘটনা কিন্তু এটা। শান্তিদার মৃত্যুর পরে শান্তিদার একটা ডাক টিকিট প্রকাশ হয়েছিল, সালটা খুব সম্ভবত 2000 সাল কি 2002 সাল। প্রমোদ মহাজন তখন সংসদীয় মন্ত্রী এবং তোর এই যোগাযোগ মন্ত্রী, উনি এসেছেন এটা উদ্বোধন করবেন। ওই সময় কে বোধহয় উপাচার্য সুজিত বসু, খুব সম্ভব শ্যামলীর সামনে অনুষ্ঠান হচ্ছে, আমাদের যেমন বসার জায়গা বসা করা হয়েছে, পাশে একটা পোডিয়াম আছে, ওখানে গিয়ে বলবেন। তা আমরা একটা প্রোগ্রাম শুধু ইংরাজিতে করে দিয়েছিলাম ওনার জন্য। তা উনি যখন বলতে উঠলেন, মানে আমি বাংলায় বলছি কারণ উনি হিন্দিতে বলেছিলেন, যে এখানে এসে আমার একটা খুব ভালো লাগলো যে কোনো অ্যাঙ্কারিং নেই, যার যখন সময় আসছে তিনি নিজে উঠে বসছেন, আবার উঠে আসছেন, বলছেন, গিয়ে বসছেন। এরপরে একটা মজার কথা বলবেন, কাশ পার্লামেন্ট মে ऐसा होता, বলছে ওখানে তো লোককে বিনা বুলানে চলে আতে হ্যায়, বাতানে কি বাদ নেই যাতে। এটা বললেন যে আমার একটা ইচ্ছা আছে ওদের এখানে পাঠাই কিছু শিক্ষা নিতে, কিন্তু আমার একটা ভয়ও আছে, সেটা হচ্ছে ওরা আপনাদের কাছ থেকে কম শিখে আপনাদের না বেশি শিখিয়ে দেয়। এই যে একজন ধর তিনি আমাদের এখানকার কেউ নন, একজন কেন্দ্রীয় মন্ত্রী, হ্যাঁ, তার এইটা ভালো লেগেছে, তার মানে সকলেরই ভালো লাগবে। না একেবারেই তাই, সকলেরই ভালো লাগবে। এবং এই যে একটা খুব নিঃশব্দে পরপর হয়ে যাচ্ছে যে যার হাতের অনুষ্ঠান। 2018 পর্যন্ত কিন্তু সেই রীতি ফলো হয়েছে, এবং আমরা যেটা দেখেছি, তুইও দেখেছিস, আচার্য যিনি হবেন বা আচার্য বদলে যিনি আসছেন, তাদের সবাই তোর গাবতলার ওইদিকে উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়, তারপরেই প্রসেশন শুরু হয়। এখন তো উত্তরীয় পড়ানো হচ্ছে মঞ্চে, হ্যাঁ, আমাদের এখানে শুধু ফোঁটা দিত, হ্যাঁ, এবং আচার্যের একটা থাকতো যে আই ডিক্লেয়ার দ্য কনভোকেশন ইজ ওপেন, আই ডিক্লেয়ার দ্য কনভোকেশন ইজ ক্লোজড, এগুলো ছিল। এই রীতিগুলো কিন্তু এখন আর না। আরেকটা ঘটনা বলো, সেটা হচ্ছে শ্রীনিকেতনের মানে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে একবার জ্ঞানী জয়েল সিং এসছে।
তা ওইখানে দেখবি তুই জানিস যে শিল্প সাধন বা এদের যে সার্টিফিকেট তাদের একটা করে নিদর্শনপত্র দেওয়া হতো। হ্যাঁ, ওটা তো ইংরেজিতে কনভোকেশন লেখা আছে। এইবারে প্রণব মুখোপাধ্যায় যখন রাষ্ট্রপতি, উনি যেবারে এলেন, তখন ওনার যে সচিবালয় থেকে যারা এসছে তিনি বাঙালি ভদ্রলোক, তিনি এসে এখানে বলেছেন এটা রাষ্ট্রপতি দ্বিতীয় সমাবর্তন বিশ্বভারতীতে। কেউই কিছু খুঁজে পাচ্ছে না দ্বিতীয় সমাবর্তন কিভাবে হয়। আমাকে কে জিজ্ঞেস করলো, তোমার মনে আছে এর আগে কোনো রাষ্ট্রপতি এসেছিল? বলে রাষ্ট্রপতি তো দুজনে আসতে দেখেছি আমি আমার টেনিউরে, জ্ঞানী জয়েল সিং আর নীলম সঞ্জীব রেড্ডি। উনি আগে এসেছিলেন, উনি এসেছিলেন হলকর্ষণে এবং অদ্ভুতভাবে উনি কিন্তু হাল ধরেছিলেন। মানে উনি যে ওই ধরনের কাজে অভ্যস্ত, আমাদের গরুরা কিরকম বেড়া দেখেছি, হ্যাঁ শক্তভাবে ধরে, কিন্তু ওটা হয়েছিল আমাদের শিক্ষা সাথে খেলার মাঠের ওপাশে যে ছোট মাঠটা আছে ওইখানে, কারণ এদিকে নিয়ে এসেছিল। এইবারে আমরা না কেউ খুঁজে পাচ্ছিলাম। আচ্ছা, জ্ঞানী জয়েল সিং ছাড়া এ তো এসেছিল, তখন তো কনভোকেশন ছিলই না, তাহলে কি হয়? তখন আমার মনে পড়লো, ভালো বুঝতে পারছি, বলছি কি আমরা মাঘ মেলায় ওইখানে আমাদের একটা ছাতি পাতা দেওয়ার রীতি আছে, ওইখানে ওদের লিখিত হয়ে গেছে যে রাষ্ট্রপতি অ্যাটেন্ডেড কনভোকেশন। হ্যাঁ, তা এইটা ওদের সচিবালয়, অদ্ভুত লাগলো যে ওই সচিবালয় থেকে কিন্তু তারা খুঁজে বার করেছে এবং পরে আসছেন প্রণব বাবু। আমরা এইটা হচ্ছে ঘটনা, হঠাৎ মনে পড়লো, কারণ এগুলো তো ধর মনে থাকার সবসময় কথা নয়, কিন্তু ঘটনা যখন আমরা ওই সময় ছিলাম। হ্যাঁ, মানে এইটা হচ্ছে কি, মানে আমাদের সময়ও, মানে আমাদের পরবর্তীকালে তোরা পর্যন্ত যে ইনভলভমেন্টটা দেখেছি, আজকে খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে সেই ইনভলভ হওয়ার লোকের সংখ্যা নেই বলবো না, কমে গেছে। দুঃখের কথা শোনো, আরে দুঃখ টুক্ষ থাকতে থাকবে, কিন্তু যে আনন্দ আমরা পেয়েছি, ধরো কৃতজ্ঞতা জানানোর তো কোনো ভাষা না, ধরো সে তো না, তো সেই আনন্দ যারা পাবেন না এটা তাদের লোকসান। হ্যাঁ, সেটা তো বটেই। আনন্দ করেই কাজ করেছি, আমাদের কাছে সময় বলে কোনো কিছু ছিল না, সবই করেছি। তোর অনুষ্ঠান করেছি, ক্লাস নিয়েছি, পরীক্ষা বিভাগে আমি প্রায় তোর 18-20 বছর কাজ করেছি, সবই কিন্তু কিভাবে ম্যানেজ হয়েছে নিজে জানি না। সেই হ্যাঁ, সেই তবে একটা ঠিকই যে আমাকে না আমার বাড়ি সেভাবে, মানে বাজার ফাজার করা সেটা আলাদা কথা, আদারওয়াইজ বাড়িটাকে আমাকে সেভাবে দেখতে হয়, আমার কন্যাকেও সেভাবে দেখতে হয়নি। তাই তো বটেই তো, এবং মানে এটা বাড়ির সহায়তা ছাড়া হয় না, একদম কোনোভাবেই সম্ভব হতো না। বেশ, তুমি এইরকম আনন্দে বাকি আরো বেশ কয়েক দশক আনন্দে থাকো, আর আমাদের এরকম। আর তোর যেটা বললি ওটা মনে রাখলাম, যে লেখা আমি পড়েছিলাম ওগুলো বার করবো, এবং তুই ঠিকই বলেছিস এই যে রীতিনীতি এবং কিভাবে কি হতো, এটা একটা না, মানে নিরঞ্জনকে আমি বলবো, কারণ সত্যি কথা বলতে কি, রবীন্দ্রনাথ যদি বার করে তার যে অথেন্টিকেশন হবে, আমার বার করতে তো সেই অথেন্টিকেশনটা হবে না। হ্যাঁ, মানে যদি সত্যি করতে পারে এত ভালো জিনিস হবে। এবং যেটা বলছে ঠিকই বলছে, বলছে ওইটা খুলবে, যেই দায়িত্ব থাকবে যখনই থাকবে সে খুলে দেখে করবে, বলে আমরা পৌরোহিত্য করার সময় যেমন মন্ত্র করে সেরকম করবে। কারণ কেউ আন্তরিকভাবে চাইলেও যদি কিভাবে করতে হয় না জানে, সে করতে পারবে না। করে রেখো, করে রেখো, অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ।